দিনের আলোতে পেট ভরে খাওয়া, 2 বার একদম গলা পর্যন্ত খাওয়া সমস্যা নেই, বাট সূর্য ডুবে যাওয়ার পর না খাওয়া। ধরেন একটা মানুষ ওজন কমাতে চায় এবং ভালো থাকতে চায় বা ফিট থাকতে চায়, তার জন্য ডায়েট এবং এক্সারসাইজ কোনটা বেশি জরুরি? যত ভালো এক্সারসাইজ করেন আপনি একটা বাজে ডায়েটকে ওভারকাম করতে পারবেন না। ইলিশের ফ্যাট এত ভালো, মানে এইটা একটা ব্লেসিংস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। ইলিশ মাছের ফ্যাট একটা ভাইটামিনস এর খনি, ইটস অলমোস্ট লাইক আ ওমেগা 3 সাপ্লিমেন্ট। ঘুমাতে কষ্ট হয়, ঘুম ভেঙে যায় বা আসতে দেরি হয়, তার কি ডায়েটারি মডিফিকেশন তার কাজে লাগবে? প্রথম কথা হচ্ছে ভালো ঘুমের জন্য সন্ধ্যার পর সুগার নেওয়া যাবে না। এখন আমাদের যে টোটাল পপুলেশন 25% কোনো না কোনোভাবে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। মানে কতটুকু গরুর মাংস বা যে কোনো রেড মিট একজন মানুষ খাবে? আমরা স্পাইস দিয়ে খেলে আগে প্রবলেমেটিক মনে করতাম, এখন কিন্তু নিউট্রিশন সায়েন্সের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। যদি কেউ মেন্টাল হেলথ ইস্যুতে আক্রান্ত হয়, তার জন্য খুব গুরুত্বপূর্ণ 2টা ব্যাপার হচ্ছে ব্লাড সুগার ব্যালেন্স অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। ফলের মধ্যে সুগার আছে, ভাতও তো সুগার, আলটিমেটলি রুটিও তো সুগার। সো আমি কি ভাত রুটি সব বাদ দিয়ে দিব বা একদম কমাই দিব, নাকি জাস্ট হচ্ছে চিনি খাবো না? If you have PCOS, you should restrict carbohydrate till the insulin resistance reverse. PCOS এ আমার একটা ডিসকভারি হচ্ছে যে পেশেন্ট ঘি অ্যান্ড বাটারে খুব ভালো রেজাল্ট পাচ্ছে। ধরেন কারো ডিপ্রেশন হলো, বাইপোলার হলো, এখন লাইফ লং কার্নিভোর কি ধরেন কেউ পারলো, সে কি লাইফ লং কার্নিভোর করলে উপকার পেতে পারে বলে আপনি মনে করেন? ডিপ্রেশনের পেশেন্টের নিউট্রিশনাল ডায়াগনোসিস করাটা খুব ঝামেলার ব্যাপার। রেড মিটকে আমরা যতটা প্রোটিন সোর্স ভাবি, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সোর্স। বাট আমরা দেখলাম ফেরিটি লেভেল ইমপ্রুভ করার সঙ্গে সঙ্গে পেশেন্টের ডিপ্রেশন কমে যাচ্ছে। পেশেন্ট একটু পরপর প্যানিক অ্যাটাক হতো বা অ্যাংজাইটি হতো, এইটার ইনসিডেন্স কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সজল ভাই। উনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং অথর। আপনারা হয়তো অনেকে ওনার বই পড়েছেন, ওনাকে আপনারা দেখেন। উনি নিউট্রিশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় লিখে থাকেন। আজকে আমি ওনাকে এখানে এনেছি যাতে করে আমি একজন সাইকিয়াট্রিস্ট, সো মানসিক স্বাস্থ্যের সাথে নিউট্রিশনের বা খাওয়া দাওয়ার সম্পর্ক আছে কিনা এটা জানার জন্য। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি আছি ভাই ভালো। তো সজল ভাই, আমরা আজকে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আমাদের কাছে অনেক বিষণ্ণতার রোগী আসে এবং বিষণ্ণতার রোগীদেরকে আমরা প্রথমে ওষুধ দিতে চাই না, যদিও সিরিয়াস বিষণ্ণতার রোগীকে ওষুধ দিতে হয় সিমটম কমানোর জন্য, এমনকি হাসপাতালে ভর্তি রাখতে হয়, অনেক সময় RTMSও লাগে, আমরা ব্রেইনে কিছু ওয়েভ দেই, কিন্তু প্রথমেই আমরা আসলে দিতে চাই না। এবং আমরা জানি যে নিউট্রিশনাল সাইকিয়াট্রি একটা বড় ইমার্জিং একটা কিন্তু গ্লোবাল টপিক এখন। তো আমি অ্যাজ এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট আপনার কাছে জানতে চাই যে একজন বিষণ্ণতার রোগীকে প্রাথমিকভাবে নিউট্রিশনের মাধ্যমে কিভাবে আমি বিষণ্ণতা থেকে টেনে তোলার চেষ্টা করতে পারি? অ্যাকচুয়ালি নিউট্রিশন যখন আমরা ডিসকাস করব ইন দ্য কনটেক্সট অফ ডিপ্রেশন, তখন আমাদের একটু প্রথমেই জেনে নেওয়া দরকার যে বাংলাদেশে আসলে কোন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো এক্সিস্ট করে মোটা দাগে, অ্যান্ড এর বাইরে আসলে ডিপ্রেশন এবং নিউট্রিশনের সঙ্গে লিঙ্কেজটা কোথায় কোথায় হতে পারে। হ্যাঁ, তো বাংলাদেশে 1969-এ প্রথম এই ব্যাপারগুলো সিরিয়াসলি আসে যে অনেক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমাদের পপুলেশনের মধ্যে কয়েকটা ব্যাপারে আছে, 4টা মেজর। এর মধ্যে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, দ্বিতীয় হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, তৃতীয়ত ভিটামিন A ডেফিসিয়েন্সি, অ্যান্ড লাস্টলি হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, মানে দ্য টোটাল প্রোটিন ইনটেক এবং এনার্জি ইনটেক যা হওয়ার কথা তার চেয়ে কম। তো এখন আমরা জানি যে আমাদের সল্টে আয়োডিনাইজেশন করা হয়েছে ন্যাশনালি, এটা একটা সাপ্লিমেন্টেশন অর ফোর্টিফিকেশন আই উড সে প্রজেক্ট। এর বাইরে আমরা কিন্তু আয়রন ট্যাবলেট বিভিন্নভাবে বিভিন্ন যে প্রজেক্টের মাধ্যমে সাপ্লিমেন্টেশন করার একটা প্রচেষ্টা গত 20 বছর না আরো 20 ধরে হচ্ছে। এর বাইরে দেখবেন যে বিটিভিতে আমরা কিছু পুষ্টি সচেতনতামূলক প্রোগ্রাম, পুষ্টি তথ্য, স্বাস্থ্য তথ্য, এবং পরবর্তীতে সেগুলো আরো একটু এক্সপ্যান্ড হয়েছে। অ্যান্ড এখন কিন্তু ন্যাশনাল কারিকুলামে আমরা পুষ্টির ব্যাপারটা নিয়ে আসছি গ্রাজুয়ালি ক্লাস 4-5 থেকেই, যে কোন কোন খাবারে কি পাওয়া যায় যেন ছেলেমেয়েরা জানে। তো এইগুলো করে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রবলেমকে অনেকাংশে ডিল করে ফেলেছিলাম। অ্যান্ড ভিটামিন A ক্যাপসুল আমরা জানি যে ন্যাশনাল নিউট্রিশন উইক, নিউট্রিশন অ্যাকশন উইক, এগুলোর মধ্যে ইউনিসেফের সহযোগিতায় সারা বাংলাদেশে ভিটামিন A দেওয়া হয়। তো এইগুলো করে আমরা অনেকটা এটা থেকে বের হয়ে আসছিলাম। এখন ডিপ্রেশন যখন চলে আসে, তখন প্রথম সমস্যাটা হয় কি ডায়াগনোসিসে। মানে ডিপ্রেশনের পেশেন্টের নিউট্রিশনাল ডায়াগনোসিস করাটা খুব ঝামেলার ব্যাপার। আমি এই কারণে বলবো, ধরেন তার বডিতে একটা নিউট্রিয়েন্ট আছে 100 ইউনিট, এখন এইটা থেকে 1% থেকে ম্যাক্সিমাম 5% থাকবে হচ্ছে তার ব্লাডে।
সো ইফ উই ক্যান টেস্ট হিজ ব্লাড লেভেল অর হার ব্লাড লেভেল, আমরা কিন্তু মাত্র 1-5% খবর পাচ্ছি, বাকিগুলো তার বডির বিভিন্ন অর্গানে টিস্যুর ভেতরে স্প্রেড করা। তো তাইলে ওইখানে ডেফিসিয়েন্সি আছে কি না ওইটা কিন্তু জানাটা খুব মুশকিল এই ব্লাড টেস্টের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। সো নিউট্রিশনালি কোনো ডিপ্রেশনের পেশেন্ট ডেফিসিয়েন্ট কিনা অ্যাকচুয়ালি এটা বোঝাটা চট করে মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে সচেতনতার অভাব। আমি সচেতনতার অভাব রোগী পর্যায়ে বলছি না, আমি বলছি যে যারা হেলথ প্র্যাকটিশনার আছে তাদের মধ্যে, যে নিউট্রিশন অ্যান্ড ডায়েট ডিপ্রেশনের সঙ্গে কানেক্টেড কি না, থাকলে কোনটা কিসের সঙ্গে কানেক্টেড, এই যে ব্যাপারগুলা। তো আমরা প্রথমে যে 4টা ডেফিসিয়েন্সির কথা বললাম, এইটা আমরা বিভিন্নভাবে ডিল করেছি এখন পর্যন্ত ন্যাশনালি, এবং আমরা জানি যে এখন রাত কানায় অন্ধত্বের পরিমাণ অনেক কমে আসছে। অ্যান্ড আমরা বলবো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আমরা আগে 1702 ক্যালোরি খেতে পারতাম না অন অ্যাভারেজ, ওইটা আমরা পার করে আসছি। যদিও প্রোটিন ইনটেকে এখনো আমরা পিছায় আছি, বাট ক্যালোরি ইনটেকে আমরা ওভারকাম করে ফেলছি প্রবলেমটাকে। তো বাকি থাকে আর 2টা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড অ্যাজ ওয়েল আয়োডিন। এখন আয়োডিন ডেফিসিয়েন্সিটা নিয়ে আসলে স্টাডি চলছে, অ্যাসেসমেন্ট চলছে, আরও ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। কিন্তু ক্রাইসিসটা হচ্ছে এইখানে যে আমি ব্লাড টেস্ট করছি কিন্তু আমার খবর নাই যে আসলে আমি কিসের মধ্যে আছি। প্রথম ক্রাইসিসটা, কারণ আমার নিউট্রিয়েন্ট পুলের 1% ব্লাডে, এবং ওইটা আমাদের ব্রেইন খুব সিরিয়াসলি, ব্রেইন অ্যান্ড কিডনি সিরিয়াসলি এটা মেনটেন করে, মনিটর করে কন্টিনিউয়াসলি, যেন এই লেভেলটা হেরফের না হয়। আদারওয়াইজ পেশেন্ট হয়তো শকে চলে যাবে বা কোনো একটা পাথওয়ে, মেটাবলিক পাথওয়ে অল্টার হয়ে যাবে, যেটা ফেটাল কনসিকুয়েন্সেসে লিড করতে পারে। সো এই জন্য এটা খুব স্ট্রিক্টলি মনিটর করে ব্লাডকে, ব্রেইন অ্যান্ড কিডনি মিলে। যেমন আমাদের দেশে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, কমন, যে 40+ একজন মহিলা যখন একটু ব্যাক পেনের প্রবলেম নিয়ে যাবে কোনো একজন চিকিৎসকের কাছে, তখন উনি কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তা করবেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে। তো ওয়েদার ইট ইজ টেস্টেড অর নট, দেখা যাচ্ছে কি প্রায় ক্যালসিয়াম দেওয়া হয়। এখন টেস্ট করলেও দেখা যাচ্ছে পেইনের জায়গায় আছে, টেস্টে আমরা পাচ্ছি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নাই। তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যখন আমরা টেস্টে পাচ্ছি না, হয়তো কি হচ্ছে যে ক্যালসিয়াম ডক্টর তাকে দিচ্ছেন না, বা আমাদের কাছে আসলে সাপ্লিমেন্ট যখন আস্ক করছে আমরা হয়তো দিচ্ছি না। এখন টেস্ট তো তার ব্লাড লেভেল মাপতেছে, তার কিন্তু বোনসের কি অবস্থা, বোনসে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কতটুকু আছে আমরা জানি না। তো এই জন্য এটা মানে স্পেসিফিকেশন করাটা বেশ চ্যালেঞ্জিং। এরপরে যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে আমরা প্রোটিনে পিছিয়ে আছি। এখন আমি বলতেছি প্রোটিন ইনটেক, পার্টিকুলারলি আমরা যদি বলি যে রেড মিট ইনটেকের বাংলাদেশ খুবই খারাপ অবস্থা। আমরা প্রায়ই বলি যে রেড মিট হেলথ কনসার্ন তৈরি করছে ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড পাবলিক হেলথের জন্য হয়তো ভালো না। তো দেখেন, আমরা হাইপারটেনশন বা কোলেস্টেরলের কথা যদি চিন্তা করি, হার্ট ডিজিজের কথা যদি চিন্তা করি, রেড মিট ইনটেকে আমরা তো পৃথিবীর সবচেয়ে পিছানো একটা জাতিগুলোর মধ্যে একটা। স্টিল কিন্তু এগুলো আমাদের মধ্যে হাই, কারণ দেয়ার আর মেনি other factors present in this context which can initiate the process of getting heart disease. তো তাইলে আমরা দেখা যাচ্ছে কি রেড মিট ইনটেক আমাদের এই জায়গাটাতে প্রয়োজনের চেয়ে যেমন কম হচ্ছে। এখন রেড মিটকে আমরা যতটা প্রোটিন সোর্স ভাবি, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সোর্স। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন ভেজিটেবলস থেকে মোস্ট অফ দ্য টাইম মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নেওয়া শুরু করি, ভেজিটেবলসে প্রচুর অ্যান্টাই নিউট্রিয়েন্ট থাকে, it's like phytates, it's like lectins and tannins, many other things, oxalates. তো ওইগুলোর কারণে দেখা যাচ্ছে কি আমাদের গাটে ওই যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা নিব, এই নিউট্রিয়েন্টগুলো আমরা কিন্তু প্রপারলি অ্যাবজর্ব করতে পারতেছি না। তো এখন যেহেতু আমি প্রপারলি অ্যাবজর্ব করতে পারতেছি না, বাট আমি ইনটেক করতেছি, এটা কিন্তু দুই দিক থেকে প্রবলেমেটিক। একটা হচ্ছে আমি ভাবতেছি আমি অনেক নিউট্রিয়েন্ট ইনটেক করি কারণ আমি অনেক শাকসবজি খাই, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমি ডেফিসিয়েন্টও হচ্ছি। যেহেতু আমি ভাবতেছি আমি ইনটেক করি, আমি ভাবতেছি আমার প্রবলেম নাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি প্রথম টের পেলাম হচ্ছে যখন আমি দেখলাম আমাদের মধ্যে প্রচুর ফিমেল পেশেন্ট আছেন যারা মেমোরি প্রবলেমে ভোগেন, মেমোরি প্রবলেম, অ্যাংজাইটি অ্যান্ড সঙ্গে ডিপ্রেশন প্রায়ই থাকে। তো আমরা যখন তাদের সঙ্গে কথা বললাম, প্রথম দিকে নিউট্রিশনালি আসলে হিমোগ্লোবিন চেক করলেই আমরা ধরে নিতাম যে সিবিসিতে হিমোগ্লোবিন ঠিক আছে, মানে সে ঠিক আছে, এমসিএইচ এর সাইজ ঠিক আছে, মানে সে ঠিক আছে। তো এইগুলো যখন
দেখেও মনে হচ্ছে যে না, তারপরেও তো আয়রন ডেফিসিয়েন্সির প্রবলেম সিমটমসগুলো তার মধ্যে আমি কন্টিনিউ দেখছি, তখন আমরা চিন্তা করলাম যে আমরা ঠিক আছে একটু আয়রন প্রোফাইলে যাই। অ্যান্ড হিয়ার আনলকস দ্য রিয়েল সিচুয়েশন। আমরা আয়রন প্রোফাইলে গেলে দেখলাম যে ফেরিটিন লেভেল উল্লেখযোগ্য সংখ্যক এই যে সিমটমসগুলো, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস এবং কগনিটিভ ডিক্লাইন অলসো মারাত্মক রকমের কম। ফেরিটিন লেভেল প্রায় আসে, দেখা যাচ্ছে 50 এর নিচে তো কমনই, আমি বলবো 30 এর নিচে ইভেন সিঙ্গেল ডিজিট ফেরিটিনও আসে, তো হুইচ ইজ ক্লিনিক্যালি ডায়াগনোজেবল। তো এখন নিউট্রিয়েন্টের ক্ষেত্রে আমাদের যে ভিশন এবং কনভেনশনাল যে ভিশন বা কনসিডারেশন এটা একটু ভিন্ন রকম। লাইক ফেরিটিন লেভেল 10-এর নিচে না আসলে সাধারণত কি করা হয় না, যে তাকে ফেরিক আয়রন দেওয়াটা প্রয়োজন বোধ করা হয় না কনভেনশনালি। কিন্তু নিউট্রিশনিস্ট চিন্তা করবে একটু অন্যভাবে। সে চিন্তা করবে হচ্ছে 10-এ যাওয়াটা আমাকে প্রিভেন্ট করতে হবে। সে যখন 30 বা 50-এ থাকবে তখনই আমি চিন্তা করবো যে ওটাকে বাড়ায় 70-100-এর দিকে নিয়ে যাওয়া যায় কিনা। তো এখন এই যে ফেরিটিন কম, এইটা প্রথম দিকে আমরা ভাবতাম যে শুধু মনে হয় এইটা তার অন্যান্য প্রবলেম, শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা এইগুলোতে সীমাবদ্ধ থাকতেছে। বাট আমরা দেখলাম ফেরিটিন লেভেল ইমপ্রুভ করার সঙ্গে সঙ্গে পেশেন্টের ডিপ্রেশন কমে যাচ্ছে। পেশেন্ট একটু পরপর প্যানিক অ্যাটাক হতো বা অ্যাংজাইটি হতো, এইটার ইনসিডেন্স কমে যাচ্ছে। দেখলাম যে তার ব্লাড প্রেশার লো ছিল, বেটার ব্লাড প্রেশার দেখাচ্ছে। অ্যান্ড মোস্ট এক্সাইটিংলি মেডিকেল স্টুডেন্টস তারা দেখা যাচ্ছে যে প্রায় এই ধরনের ইস্যু নিয়ে আসছে। এবং আসার পরে আমরা যখন দেখলাম যে তাকে কিছুদিন আমরা রেড মিট খাওয়ালাম, রেড মিট খাওয়ানোর পরে তার ফেরিটিন লেভেল হয়তো 2 মাস বা 3 মাসের মাথায় ইমপ্রুভ করছে, সে বলতেছে তার কগনিটিভ ইমপ্রুভমেন্ট হয়েছে, সে বেটার মেমোরাইজ করতে পারতেছে পড়াগুলা। অ্যান্ড অনেকের ওভার থিঙ্কিং টেন্ডেন্সি এইটা কিছুটা কমে গেছে, সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। তো এইটা আমি প্রথম কানেক্ট করা শুরু করি 2022-2023 এর দিকে। তো এখন এইটা মোটামুটি আমার কাছে এস্টাবলিশ যে ইফ আই ক্যান পুট সামওয়ান আন্ডার সাফিসিয়েন্ট রেডমিট ইনটেক ফর লং এনাফ টাইম, যদি তার আগে ফেরিটিন লেভেল কম থাকে, সঙ্গে যদি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন থাকে, আই এম নট সেইং যে তার এইটাই তার এটাকে ঘটাচ্ছে, আই এম জাস্ট ক্লিনিক্যালি কোরিলেটিং, তো দেখা যাচ্ছে যে এই সিমটমসগুলো চলে যাওয়া শুরু করে। রাইট, গ্রেট ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন। রেড মিটে যে কথাটা বললেন যে এটা ফেরিটিন লেভেলটা বাড়াবে, তো কতটুকু আপনি মানে রেকমেন্ড করেন, মানে কতটুকু গরুর মাংস বা যে কোনো রেড মিট একজন মানুষ খাবে? ধরুন তার বয়স 22 বছর, তার ফেরিটিন কম, সো সে কি প্রতিদিন খাবে না প্রতি সপ্তাহে খাবে, এবং কতটুকু পরিমাণ খাবে? এইখানে কিছু ব্যাপার থাকে। আমরা জানি যে মেটাবলিজম জিনিসটা তো মানুষের ব্যাপকভাবে অল্টার করে। তো প্রথম কনসিডারেশন হচ্ছে গিয়ে তার হিস্ট্রি কি, সে কি মেডিকেল হিস্ট্রি নিয়ে আসছে। ধরা যাক যে তার কোনো লিপিড প্রোফাইল, হাইপারটেনশন, ইনসুলিন রেজিস্ট্যান্স এই ধরনের হিস্ট্রি নাই, লিভার নর্মাল আছে, থাইরয়েড নর্মাল আছে, সেই ক্ষেত্রে এখানে মূল কনসিডারেশন হয়ে দাঁড়ায় ওয়েদার হি ইজ ফিজিক্যালি অ্যাক্টিভ অর নট, অ্যান্ড তার হাইট ওয়েটের রেশিও কেমন, আই মিন বিএমআই। যদিও আমি বিএমআই পার্সোনালি একটু কম কনসিডার করি, পার্টিকুলারলি ফর ফিমেলস, কারণ আমাদের দেশের মেয়েদের যে ফ্যাট ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, বিএমআই দিয়ে তাদের ওবেসিটিকে মেজার করা হচ্ছে আমার দৃষ্টিতে এক প্রকার দেখেও না দেখার ভান করা। কেন? আমাদের ফ্যাট ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন হচ্ছে মিড সেকশন পার্টিকুলারলি। তো এই যে মিড সেকশন, এটা তো আসলে বিএমআই তে আসবে না, তো একটা রেশিও বেসিক্যালি হাইটের সঙ্গে ওয়েটের, কিন্তু ফ্যাট কোথায় জমা হচ্ছে আমরা জানতেছি না। তো কতটুকু খাওয়া উচিত প্রশ্ন তো যেহেতু এটা, আমি বলবো যে রেড মিটের আসলে কতটুকু খাওয়া যাবে না যাবে পুরোপুরি ডিপেন্ড করবে পার্সনটার মেটাবলিজম অ্যান্ড পার্সনটা কোন ধরনের ডায়েটে আছে। অ্যাজ লাইক একজন প্রচুর রাইস কনজাম্পশন করতেছে বা দিনের ভিতরে 3-4 বার সে অল্প হোক বেশি হোক ফাস্ট ফুড কনজাম্পশন করতেছে, সে অয়েল ইউজ করতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অয়েল, যেগুলো আসলে ন্যাচারালি অয়েল আকারে এক্সট্রাক্ট করা পসিবলই না, কিন্তু সেগুলোকে ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার করে অয়েলে কনভার্ট করা হচ্ছে। তো এইগুলো তো ইনফ্ল্যামেটরি ইন জেনারেল। এই ধরনের ফুড হ্যাবিটে যদি কেউ থাকে, সে রেড মিট তার জন্য আমরা পার ডে 120 grams to 150 grams এর বেশি অ্যালাউ করতে পারি না। আচ্ছা, পার ডে আমরা যদি চিন্তা করি ফর আ ফিমেল অ্যারাউন্ড 65 kg অফ ওয়েট, এইটা একটা ব্যাপার। আচ্ছা, সেকেন্ডারিলি আমরা
for a physically active male, like he's going to gym rat, and দেখা যাচ্ছে যে সপ্তাহে সে প্রায় 8-9 ঘন্টা করে এক্সারসাইজ করতেছে, অ্যান্ড জেনারেল তার বডি কম্পোজিশন নর্মাল। হ্যাঁ, তো আমরা কিন্তু তাকে আপ টু পার ডে 300-350 গ্রামস পর্যন্ত পারমিট করতে পারি। যেমন আমার কোনো পেশেন্ট আছে দিনের প্রায় তার 90 minutes, 120 minutes তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্ড হি পুটস ওয়েট লাইক 100-120 kg or above. হাইট হয়তো 5 feet 8 to 6 feet 2 এর মধ্যে ধরা যাক। তো এই ধরনের ক্ষেত্রে পেশেন্টদের তো রিকোয়ারমেন্টটা অন্যরকম হয়। অ্যান্ড আমরা দেখি যে আর্জেন্টিনা ফুটবল টিমের কথা আমি প্রায় মেনশন করি যে 2022 ওয়ার্ল্ড কাপের আগে তারা যখন তাদের 36 ডে ক্যাম্প স্টার্ট করে, হ্যাঁ, কাতারে, ওখানে কিন্তু তারা আর্জেন্টিনা থেকে 900 কিলোগ্রাম বিফ নিয়ে গেছিল আর্জেন্টিনা থেকে। We all know that Argentina and Uruguay, they are one of the best beef producers in the world. তো ওরা এটা নিয়ে গেছে কেন? ওদের দেশের বিফের কোয়ালিটির সঙ্গে ওরা কম্প্রোমাইজ করতে চায় না, অ্যান্ড দে নিড ইট বিফ দেয়ার। আবার ওইখানে কিন্তু পর্ক নিষেধ, যেহেতু কাতার, ওরা পর্ক অ্যালাউ করবে না। সো ওরা কি করছে, ওখান থেকে বিফ নিয়ে গেছে। সো এখন 900 কেজি 36 ডেজে মোটামুটি 30 জনের একটা স্কোয়াড, 26 persons। তো এটা ওরা নিয়ে গেছে, মানে কনজাম্পশন আমরা অনুমান করতে পারি যে দিনে সেটা কোনোভাবে 400-450 গ্রামসের কম না, এটা তো ইন্ডিকেট করে। সো এখন এটা ডিপেন্ড করে, এবং আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন যখন হারকিউলিস মুভিটা করে দ্য রক, ডোয়াইন জনসন 2014 প্রবাবলি মুভিটা করে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য কারেক্ট এক্সাক্ট ডেট। তো এই মুভিটা করার সময় কিন্তু তাকে দিনে প্রায় 8 পাউন্ড করে মিট খেতে হয়েছে, রেড মিট। 8 পাউন্ড তো অনেক। তো সে প্রায় 275 পাউন্ডসের একটা মানুষ। সো তার রিকোয়ারমেন্ট ওই রকম, এবং তার ওয়ার্কআউট রেজিমেন্টটা ওই রকম। সো এখন এটা ডিপেন্ড করবে যে আপনি ওইটাকে মেটাবোলাইজ করতে পারতেছেন কিনা, অ্যান্ড হাউ ইউ আর কুকিং দ্য বিফ উইথ দ্য লিস্ট অফ থিংস। আমরা যেটা প্রায়ই এখন নিউট্রিশন সায়েন্সে জিনিসটা ঘুরে গেছে, আগে বলা হতো 1980s থেকে 2010s এর পর্যন্ত যে আমরা যে স্পাইস নেই আমাদের সাবকন্টিনেন্টে, এইটা হচ্ছে গিয়ে পেটে সমস্যা তৈরি করে, অ্যাসিডিটি ডেভেলপ করে, এটা আমাদের অনেক অসুস্থতার কারণ। এখন কিন্তু জিনিসগুলো ঘুরে গেছে, এবং এখন কিন্তু বলা হচ্ছে এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এগুলোকে আটকে ভালো রাখে, এগুলো আমাদের মুড এনহ্যান্স করে, ডাইজেস্টিভ সাপোর্ট দেয়। এখন জিনিসগুলো ঘুরে গেছে। তো আমি হিস্ট্রি অফ নিউট্রিশন, এটা আমার খুব আগ্রহের একটা জায়গা পার্টিকুলারলি। তো আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন হিস্ট্রি অফ নিউট্রিশনের ডক্টর খান মওদুদ রহমান। উনি আমাদেরকে একটা জিনিস পড়াতেন, সেটা হচ্ছে স্পাইসেস থ্রু আউট হিউম্যান হিস্ট্রি সাউথের একটা ব্যাপার ছিল, মানে গ্লোবাল সাউথে স্পাইসেস সবসময় অ্যাভেলেবল ছিল। স্পাইসলেস খাওয়া দাওয়া যেটা, এটা হচ্ছে নর্থের ব্যাপার। সো এটাকে চট করে ওইটা হেলদি আর এটা আনহেলদি, এইটা আনহেলদি আর ওইটা হেলদি, এইভাবে বলার চাইতে তুমি ব্যাপারটাকে একটু অন্যভাবে চিন্তা করো। যখন তারা ডমিনেন্ট হয়ে গেছে সিভিলাইজেশন আকারে, তখন তাদের চয়েসেস তারা আমাদের উপর ইনফ্লিক্ট করছে, এবং ওইগুলোকে আমাদের হেলদি মনে হওয়া শুরু হয়েছে। আবার আমরা যখন সিভিলাইজেশন আকারে ডমিনেন্ট ছিলাম ব্যাক ইন 1500s 1600s, তখন কিন্তু তারা কনসিডার করছে যে এইগুলো হেলদি, এবং ওরা কিন্তু স্পাইস ট্রেড করতেই মেইনলি সাবকন্টিনেন্টে ফার্স্ট আসে। আমরা যদি পর্তুগিজ অ্যান্ড ব্রিটিশদের কথা বলি, ফ্রেঞ্চদের কথা বলি, তো এই যে ব্যাপারটা, এখন আমরা স্পাইস দিয়ে খেলে আগে প্রবলেমেটিক মনে করতাম, এখন কিন্তু নিউট্রিশন সায়েন্সের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। তো কোর যে জিনিসটা মাঝখানে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কুকিং অয়েল। আমরা ইন্ডিজিনাসলি যে অয়েলগুলোতে অভ্যস্ত ছিলাম, পার্টিকুলারলি বাংলাদেশে, এই বাংলাদেশে আমাদের চর্চাটা বা সাউথ এশিয়াতে আমাদের চর্চাটা দেখেন, আমরা কিন্তু একই তেল সারা বছর খাওয়ার সুযোগ পাইনি। প্রথম যে ব্যাপারটা, আমরা লম্বা সময় ধরে বছরে একটা তেল অ্যাভেলেবেল থাকবে, ওই পরিমাণ কিন্তু প্রোডাকশন করাটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, স্টোরেজ করাটাও একটু চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো হতো কি, বছরের কোনো একটা সময় সে বাটার খাচ্ছে, কোনো একটা সময় সে সরিষার তেল খাচ্ছে, অন্য সময় সে তিলের তেল, তিসির তেলে কনভার্ট হচ্ছে, শিফটিং ছিল একটা সবসময়। সো এই জন্য প্রতিটা অয়েলের কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। সো কোনো একটা অয়েলের যে প্রোজ অ্যান্ড কনস, এটা কিন্তু তার উপর স্থায়ী হওয়ার জন্য যে যথেষ্ট লনজিভিটি দরকার, এইটা কিন্তু পাচ্ছিল না প্রি ইন্ডাস্ট্রিয়াল টাইমসে। ইন্ডাস্ট্রিয়াল টাইমসে আমরা কি করছি, আমরা সব কিছুকে প্যাটার্নে আনার চেষ্টা করছি, প্রেডিক্টেবল বানানোর চেষ্টা করছি, কারণ নাহলে তো আমি প্রোডাক্টিভিটি ধরে রাখতে পারবো। তো এইটা করার জন্য কি হয়েছে, সমস্ত দেশের গভর্নমেন্টগুলো চিন্তা করছে যে আমার বছরে এইটাই পরিমাণ লাগে, তাহলে এইটা হচ্ছে আমার লক্ষ্যমাত্রা, আমার এটা প্রডিউস করতে হবে। যদি আমি প্রডিউস না করতে পারি, আমাকে
আমদানি করতে হবে, তাইলে লোকজন ঠান্ডা, আমার বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে না, আমি সবাইকে খাওয়াতে পারতেছি, সো এটা নিয়ে কোনো হেডেক নাই। 1900s এর পরে কিন্তু মোটামুটি সব দেশের সরকারগুলা এই ফরম্যাটে চলে গেছে, এবং আমরা জানি যে 2টা ওয়ার্ল্ড ওয়ার হইছে। সো whenever happens some world war, you start to think that food is strategic, very strategic, right? তো ফুড যেহেতু স্ট্র্যাটেজিক, আমাদের সব গভর্নমেন্টগুলো কিন্তু রিজার্ভ বানানোর চেষ্টা করছে। এখন একবার যখন কোনো একটা গভর্নমেন্ট এরকম রিজার্ভে অভ্যস্ত হয়ে যায় এবং যুদ্ধ থেকে মাত্র বের হয়, এরপর কোল্ড ওয়ার চলছে, সবাই চিন্তা করছে যে না, আমাকে রেগুলারিটির মধ্যে থাকতে হবে। সো প্রত্যেকে যার যার অয়েলটাকে চুজ করছে, দ্যাট ওয়াজ এন অপশন। এখন কোন অয়েলটা বেশি প্রেডিক্টেবল, যে অয়েলটা বেশি প্রেডিক্টেবল সেটাই কিন্তু ইভেনচুয়ালি গভর্নমেন্ট গুলোর কাছ থেকে প্রায়োরিটি পাইছে, এবং এই অয়েলগুলাই পরবর্তীতে কি সাপ্লাই চেইন, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, পুরো ব্যাপারটার মধ্যে কালচারালি এস্টাবলিশ হয়ে গেছে। তো যখন পৃথিবীতে একটা $1 ট্রিলিয়ন হার্ট অ্যাটাক হয় 1957-এ, যখন ইউএস প্রেসিডেন্ট আইজেনহাওয়ার প্রথম হার্ট অ্যাটাক করেন, তো ওই হার্ট অ্যাটাকটা কিন্তু মানে মানুষের ফুড সংক্রান্ত যে ধারণাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। কিভাবে? উনি হার্ট অ্যাটাক করার পরে ওনার যে কনসালটেন্ট ডক্টর অ্যান্সেল কিস, উনি ওনার সঙ্গে কথা বলেন এবং উনি তার একটা 7 কান্ট্রি স্টাডিজ ছিল, বিখ্যাত স্টাডিজ। ওই স্টাডিজে উনি বলছেন যে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক হলে, ইনটেক যদি বাড়ে তাহলে হার্ট অ্যাটাকের রেট বাড়ে। দিস ইজ দ্য ফার্স্ট আইডিয়া রিগার্ডিং দ্য ডায়েট হার্ট রিলেশনশিপ, এবং এটাকে ডায়েট হার্ট হাইপোথিসিস বলা হয়। তো ওইটা যেহেতু উনি ইউএস প্রেসিডেন্টের কাছের মানুষ ছিলেন, তো ওইটা তখন আর কি এস্টাবলিশ হয়ে যায় গ্র্যাজুয়ালি। অ্যান্ড উনি এইটাতে উল্লেখ করছেন এই ব্যাপারটা। এই স্টাডির পরবর্তীতে যেটা হয়, ওনার এই যে মতবাদ, এই মতবাদকে যারা সাপোর্ট করে পরবর্তীতে তারাই সব জায়গায় দেখা যায় যে বেটার অপরচুনিটিস পাওয়া শুরু করে। তো এইটা নিয়ে 2010s এর দিক থেকে ইউএসএতে বেশ আলাপ আলোচনা শুরু হয় যে এই যে ডায়েটের সঙ্গে হার্টের হাইপোথিসিস বলা হচ্ছে যে ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট কমাও, পলি আনস্যাচুরেটেড বাড়াও, এই যে ধারণাটা সম্ভবত সঠিক না। কারণ ওই একই সময়ে আরেকজন নিউট্রিশন সায়েন্টিস্ট, ডক্টর কিস তো নিউট্রিশন সায়েন্টিস্ট ছিলেন না, বাট আরেকজন নিউট্রিশন সায়েন্টিস্ট, দ্য ফার্স্ট ফাউন্ডার অফ ব্রিটিশ কিংস কলেজ, দ্যাটস কল্ড কিংস কলেজ, ডক্টর জন হিউটকিন, ওনার একটা হাইপোথিসিস ছিল, অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটা হচ্ছে সুগার ইজ কজিং হার্ট ডিজিজ faster than the cholesterol or the saturated fats. তো ওইটা তখন সুগার যে ইন্ডাস্ট্রি আছে ওইটার এগেইনস্টে যায়, ওদের ইন্টারেস্টের এগেইনস্টে যায়। তো তারা ব্যাপারটাকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন মেকানিজম ফলো করে, এবং ওনার বইটা গ্র্যাজুয়ালি মার্কেট থেকে একেবারে গায়েব হয়ে যায় কোনো একটা উপায়। এই বইটা বের হয় 1972-তে। তো আমরা যখন নিউট্রিশন পড়ছি, আমরা কোনোদিনই বইয়ের নাম শুনি নাই। অ্যান্ড আমাদের টিচারদের মধ্যেও খুব অল্প সংখ্যক মানুষই আসলে কখনো এই বইটার নাম বা ওনার নাম বলছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ফার্স্ট নিউট্রিশন কলেজ ইন ইউকে অর লন্ডন, বলেন নাই কেউ আমাদের। পরবর্তীতে 2016-এ গার্ডিয়ান একটা এডিটোরিয়াল করে, অপেড, ওইটাতে তারা হচ্ছে প্রথম সুগার কনস্পিরেসি ওরা টাইটেল দেয় এটা, এবং ওইখানে একটা ধাক্কা লাগে কিরকম, যে দীর্ঘ একটা সময় ধরে আমরা সুগারকে ইগনোর করে আসছি, সুগারের ইফেক্ট, এবং সুগারের ব্যাপারে যে আরেকটা হাইপোথিসিস আছে, সুগার টু হার্ট ডিজিজ কানেকশন, এইটাকে আমরা একটা লম্বা সময় ধরে ইগনোর করে আসছি 2016-এ। ওই সময় পর্যন্ত কিন্তু আমরা আসলে নিউট্রিশন সায়েন্সকে সুগারকে সায়েন্সে বলতাম যে সুগারকে কনজিউম করা যায় 5 চা চামচ 6 চা চামচ আপ টু এই পর্যন্ত সেফ, অ্যান্ড এটা অল্প পরিমিত মাত্রায় খেলে কোনো প্রবলেম নাই, and carb is healthy, fat is bad. That was the general idea regarding carbohydrate and fats. And আমরা দেখবো যে 1983 সালে যে ফুড পিরামিড হলো, 83-তে হচ্ছে গিয়ে গাইডলাইন হলো, 78 সালে হচ্ছে পিরামিড হলো। তো এরপরে কিন্তু আরো 7-8টা ইউএস ডায়েটারি গাইডলাইন হয়েছে 2010 পর্যন্ত। সব জায়গায় স্যাচুরেটেড ফ্যাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে, অ্যান্ড সুগারকে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত সাপোর্ট করা হয়েছে, অ্যান্ড হেলদি অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ইন ডায়েট ওয়াজ অ্যারাউন্ড 55 to 60%। তো এখন
ইউএসএতে যখন তারা এটা নিয়ে ধাক্কা খেলো যে কি ব্যাপার, আমার লোকজন তো গাইডলাইন ফলো করতেছে, তারা আগের চেয়ে বেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাচ্ছে, ফ্যাট ইনটেক, কোলেস্টেরল ইনটেক এগুলো কমায় ফেলছে, তো তারপরও আমার দিন দিন খালি ওবেসিটি বাড়তেছে, ঘটনাটা কি আসলে? তখন এই যে হারায় যাওয়া হাইপোথিসিস বা চাপা পড়া হাইপোথিসিস 1972 এর, এইটা তখন সামনে চলে আসে। এবং এইটা সামনে চলে এসেছিল গিয়ে ডক্টর রবার্ট লুস্টিক, ডক্টর বেঞ্জামিন বিকম্যান, ডক্টর জেসন ফাং, ওনাদের কিছু ইনিশিয়েটিভের ফলে। তো এইটা যখন সামনাসামনি আসে তখন ধীরে ধীরে আমরা আরো কিছু জিনিস লিঙ্ক করা শুরু করি যেগুলো আমরা জানতাম কিন্তু আমরা প্র্যাকটিস করি নি। কিরকম? যে আমাদের লিভার কিন্তু কোলেস্টেরল নিজে নিজে তৈরি করতে পারে। অ্যান্ড আমরা জানি যে বডিতে কোলেস্টেরলের আরডি হচ্ছে প্রায় 300 mg per day। তো বডি কিন্তু যদি আমরা কম খাই তাহলে বাকিটা তৈরি করে দিতে পারে। এখন যদি কোলেস্টেরল তৈরির যে হোমিওস্ট্যাসিস, যে এর বেশি তুমি তৈরি করবা না, এই যে নেগেটিভ ফিডব্যাক লুপটা, এটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা বাড়া শুরু করে এবং লিভার আনকন্ট্রোল পরিমাণে এটা তৈরি করা শুরু করে। এখন আমরা জানতাম যে লিভার, আমরা যদি যথেষ্ট পরিমাণ কোলেস্টেরল না খাই লিভার তৈরি করে, কিন্তু আমরা জিনিসটাকে কানেক্ট করি নাই। আমার টিচার ডক্টর সুলতান সাহেব ম্যাম, উনি আমাকে একাধিকবার বলছেন দেখো লিভার কিন্তু এটা তৈরি করে। সো আমরা যে বলতেছি সপ্তাহে 12টার বেশি ডিম খাওয়া যাবে না একজন সুস্থ মানুষের, ইট মে বি কারেক্ট অর ইনকারেক্ট, আমরা এখনো জানি না। তো লেটার অন দেখা গেল কি যে না, এখন কিন্তু এই রেস্ট্রিকশন উঠে যাচ্ছে। অ্যান্ড ইউএস ডায়েটারি গাইডলাইন 2015-তে 20-25 লাস্ট 3টা ডায়েটারি গাইডলাইন্সে তারা কিন্তু রেস্ট্রিকশন উঠাই ফেলছে এবং এখন তারা নিউ ফুড পিরামিড দিয়ে দিচ্ছে একেবারে, যেটা একটা রেভলিউশনারি ব্যাপার আমি বলবো। কারণ এই নিউ ফুড পিরামিডের কারণে নিউট্রিশন সায়েন্সের যে বেসিক্স, যে টেক্সট বুক, কারিকুলাম, এগুলোর মধ্যে চেঞ্জ চলে আসবে। হ্যাঁ, তারা বলতেছে এখন যে না, তুমি কার্বোহাইড্রেটকে রেস্ট্রিক্ট করো, তুমি ফ্যাট ইনটেক বাড়াও। তো ফ্যাট ইনটেকের মধ্যে তুমি এই ফ্যাটগুলো চুজ করো। হ্যাঁ, ভেজিটেবলের জায়গা থাকবে, বাট তোমার ওভারঅল কার্ব ইনটেকটা রেস্ট্রিক্ট করা লাগবে। এখন কেন তারা হঠাৎ তড়িঘড়ি করে এটা করলো? নিউট্রিশনে অনেক কিছু আসলে মিলিটারি রিকোয়ারমেন্ট থেকে চলে আসে। ইউএসএ কিন্তু ইউএসএ অ্যান্ড জার্মানি অ্যান্ড মেনি ওয়েস্টার্ন কান্ট্রিজ দে আর সাফারিং টু রিক্রুট দেয়ার সোলজার্স। কারণ সোলজারদের যে ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলা, এই ক্রাইটেরিয়াগুলো দেখা যাচ্ছে যে তাদের যে অ্যাভারেজ পপুলেশন ওখান থেকে ওভাবে ফিল আপ হচ্ছে না। তো তারা তখন দেখতে যে হোয়াট ইজ দ্য কোর প্রবলেম, ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, দিস আর দ্য কোর প্রবলেমস রাইট নাও, মেটাবলিক সিনড্রোম। তো এখন এইগুলাকে কমাইতে হবে, যেহেতু আগে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আগে আমার মানুষ খেতে পাচ্ছে না, এনার্জি রিকোয়ারমেন্টে আমি ফুলফিল করতে পারছি না, এখন হচ্ছে এটা সারপ্লাস, সো আমার এটা কাট করতে হবে। এখন আজকে দেখেন বাংলাদেশেও কিন্তু আমরা প্রায় কাছাকাছি একটা জায়গায় আছি, যে এখন আমাদের যে টোটাল পপুলেশন, এই টোটাল পপুলেশনের প্রায় আমরা বলবো যে 25% কোনো না কোনোভাবে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। এটা নিয়ে বিএসএমইউর ডক্টর শাহিনুল আলম স্যারের ওনার একটা রিসার্চ ছিল 2016-এর দিকে প্রবাবলি, আমাদের টোটাল পপুলেশনের অ্যারাউন্ড 25% ফ্যাটি লিভার আক্রান্ত। এবং আমরা ধরে নিই যে শহরের মানুষের সমস্যা এটা মেইনলি। গ্রামে রিসার্চ করে 2017-18-এর দিকে দেখা গেল মাদারহুড এক্সপেরিয়েন্স করেছেন এরকম ম্যারিড মাদারদের ভেতরে 51% ফ্যাটি লিভার আক্রান্ত, গ্রামের পপুলেশন কোয়াইট হাই। হ্যাঁ, ভেরি হাই নাম্বার। অ্যান্ড আমাদের তো স্ট্রোকেরও মাত্রা মাশাআল্লাহ অনেক বেশি। তো এই যে প্রবলেমগুলোকে আমরা এখন কানেক্ট করা শুরু করছি আমাদের ওভার কনজাম্পশন অফ কার্বোহাইড্রেটের সঙ্গে। তো এটা নিয়ে চিন্তা ভাবনা এখনো আগাইতেছে, আমরা এখনো রিলেট করার পর্যায়ে আছি আসলে। তাহলে সজল ভাই, আমরা কি আমরা যদি আপনাকে সহজ করে একটা প্রশ্ন করি যে চিনি তো আমাদের খাবো, বাট চিনি বেশি খাওয়া কি তাহলে মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ? আমরা কতটুকু চিনি খেতে পারি? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। মানসিক স্বাস্থ্যের জন্য চিনির ইফেক্টটা কি? যেমন অনেকে বলে যে একদম চিনি খেয়েন না বা খুব কম খান, মানে আমি জাস্ট মানসিক স্বাস্থ্যের প্রভাব থেকে বলছি। অবশ্যই আমাদের এক একজনের খাবার রুচি এক এক রকম হবে, বাট ধরুন দুইটা পার্সপেক্টিভে আপনি বলবেন। একটা হলো যে একটা মানুষ সুস্থ, সে আরো সুস্থ হতে চায়, ধরেন আমার মতো যার বয়স 41, সে চিন্তা করছে যে না, আমি যতটুকু পারি বেশি বাঁচার, মানে শুধু বেশি বাঁচা না, সুস্থ হয়ে বাঁচার চেষ্টা করব। সো আমি আসলে চিনি কতটুকু কাট করব। আরেকজন হলো ধরুন সে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, গ্রস একটা রোগে ভুগছে, সেটার জন্য সে চিকিৎসা নিচ্ছে, বাট সে ডায়েটারি কিছু মডিফিকেশনে করতে চায়, এবং এখানে চিনি কমানোর গুরুত্ব কতটুকু? আচ্ছা,
প্রথমত হচ্ছে যদি কেউ মেন্টাল হেলথ ইস্যুতে আক্রান্ত হয়, তার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার হচ্ছে ব্লাড সুগার ব্যালেন্স অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। একদম বেসিক। সে যদি চিনি টোটালি না নেয়, এটা তার জন্য বেস্ট। কথাটা কেন বললাম, আপনি হয়তো চিনি ভাবছেন যে আমি কন্ট্রোল করে খাবো, হয়তো সে নর্মাল ওয়েট, হয়তো তার মাইটোকন্ড্রিয়া মোটামুটি ফাংশনাল, খুব ফাংশনাল হওয়ার কথা না। কেন? কারণ আমরা যতটুকু দেখি কোরিলেশন থেকে, যাদের মেন্টাল হেলথ ইস্যুস থাকে অফটেন তাদের দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপার ইনসুলিনিমিয়া এই ধরনের প্রবলেম, মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিনড্রোম ভেরি কমন। তো এই জন্য আমি বলবো যে আপনার তো অলরেডি মনে হয় মেটাবলিক সিনড্রোম আসার সম্ভাবনা খুবই বেশি যদি আপনি অলরেডি মেন্টাল হেলথ ইস্যুতে আক্রান্ত হয়ে থাকেন। তার মানে আপনার মাইটোকন্ড্রিয়া ফাংশনাল থাকার সম্ভাবনা একটু কমই, হয়তো আছে কিন্তু না থাকার সম্ভাবনাই বেশি। তাইলে আপনার তো সুগারটা এখন আপনার জন্য এই মুহূর্তে বিষের মতো। সো আপনি এই সময় থেকে এটা স্টপ করেন। আর এটা এমন কিছু না যেটা খাওয়া আসলে কন্ট্রোল করা সম্ভব। আপনি 2 চামচ খেলেন, আপনার আরো 2 চামচ এটা প্রয়োজন হবে, এটা আপনার রিকোয়ারমেন্টে কনভার্ট হবে। আপনার ব্রেইন আপনাকে তো রিওয়ার্ডিং একটা মেসেজ দেয় আপনি যখন সুগার ইনটেক করেন। তো ইভেনচুয়ালি আপনার কন্ট্রোল করার সম্ভাবনা এটা আসলে খুবই কম, আপনি খাওয়া ধীরে ধীরে বাড়াতে থাকবেন। সো রাদার আপনি এটা টোটালি স্কিপ করেন till you become normal and get some healthy mitochondrias। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যারা অ্যাপারেন্টলি হেলদি, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাপারেন্টলি হেলদি আর ডায়াগনোজড অ্যাজ হেলদি খুবই ডিফারেন্ট ব্যাপার। এই যে আমরা প্রায় দেখি যে হুটহাট করে সুস্থ মানুষ মরে যাচ্ছে বলে আমাদের সমাজে একটা কথা চালু আছে, তো এই মানুষটা ডায়াগনোজ ছিল কিনা, এটা কিন্তু খুব একটা কমন। এবং 2024-25 এবং রিসেন্টলি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা বলতেছে যে লাইপোপ্রোটিন A টেস্ট করতে হবে। এটা একটা মানুষের হার্ট হেলথ চেকের জন্য একদম রেগুলার একটা বায়োমার্কার। তো এখন আমরা তো লিপিড প্রোফাইলই করি না, লাইপোপ্রোটিনের তো অনেক দূরের ব্যাপার, বাংলাদেশের একটা ল্যাবে আপনি চট করে এটা করতেই পারবেন না। তো তাইলে এখন অ্যাপারেন্টলি হেলদি, ডায়াগনোজড অ্যাজ হেলদি ডিফারেন্ট ব্যাপার। অ্যাপারেন্টলি যারা ফিল করছে তারা হেলদি, তাদের জন্য আমি বলবো যে সুগার না নিতে পারলে বেস্ট। যদি নিতে হয় আপ টু 2 TSP to 1 tablespoon, 10 to 15 grams per day, এইটা ইনটেকের রেঞ্জ হওয়া উচিত যদি সে ফিজিক্যালি অ্যাক্টিভ হয়। মানে সুগার তো আসলে একটা লাক্সারি জিনিস ছিল ঐতিহাসিকভাবে, আমাদের বডি মাসে 1-2 বার সুগারের জন্য মানসিকভাবে তৈরি থাকে, আর নাইলে সে মনে করে যে এটা ধরে স্টোর করে ফেলি। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা প্রচুর সিটিং করি, বাংলাদেশের মতো এত বসে থাকে না কেউ আসলে, পৃথিবীতে খুব কম জাতি আছে এই পরিমাণ বসে থাকে। তো যেহেতু আমরা বসে থাকি, আমরা কিন্তু ন্যাচারালি ইনসুলিন রেজিস্ট্যান্স প্রোন হয়ে যাই। এই জন্য সুগার বলতে কি আপনি একদম মানে আমরা যেটা চাই চিনি দেখায় সেই সুগার বোঝাচ্ছেন নাকি অল, যেমন আপনার ফলের মধ্যে সুগার আছে, ভাতও তো সুগার, আলটিমেটলি রুটিও তো সুগার। সো আমি কি সব মানে ভাত রুটি সব বাদ দিয়ে দিব বা একদম কমাই দিব, নাকি জাস্ট হচ্ছে আমি চিনি খাবো না? আচ্ছা, প্রথমত ব্যাপারটা হচ্ছে যে স্পেশালি মানসিক রোগের ক্ষেত্রে আমি বলছি। প্রথমত ব্যাপারটা হচ্ছে যাদের মানসিক রোগ আছে তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে চিনিটা কাট করা, এবং আমি ওইটাই বলতেছি। ভাত রুটি বাদ দিব কি না, এইখানে ব্যাপার হচ্ছে যে আমরা মোস্টলি দেখবো পার্সনটার মেটাবলিক হেলথ কেমন, তার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সে যদি ওভারওয়েট হয়, এবং মেটাবলিক হেলথের মধ্যে থাইরয়েড তো একটা ব্যাপার, যেহেতু এটা পুরো মেটাবলিজমকেই ম্যানেজ করে, কন্ট্রোল করে টু সাম এক্সটেন্ট। তো এখন আমাদের যাদের মেন্টাল হেলথ ইস্যু আছে তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। তো তাদের ক্ষেত্রে তো ভাত এবং আমরা রুটি যদি বলি বা সিরিয়ালস যদি আমরা বলি, ওভারঅল আমরা কার্বোহাইড্রেটের টোটাল কনজাম্পশন 30%, 25%-এর মধ্যে রাখাটা ভালো যদি সে ওভারওয়েট হয়। আর যদি সে ওভারওয়েট না হয়, সেক্ষেত্রে কি করতে হবে যে টাইপ অফ কার্বোহাইড্রেট চেঞ্জ করে ফেলতে হবে, যেটা তাকে ঘন ঘন সুগার অ্যান্ড ইনসুলিন স্পাইক দিবে তার ব্লাডে। তো ওইগুলা তার আসলে নেওয়া উচিত না, এই ধরনের কার্বোহাইড্রেট। সো আমাদের মিডিয়াম জিআই টু লো জিআই কার্বোহাইড্রেট দিতে হবে। আমাদের ফ্রুটসের কথা যদি আমরা বলি, ফ্রুটস জেনারেলি কনসিডার্ড অ্যাজ ভেরি হেলদি থিংস, বাট সেইটা কি আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ফ্রুটস, এইটা একটা কোয়েশ্চেন। তো এখন ধরেন PCOS এর কথা যদি বলি, যেটা গতকালকে নতুন ভাবে নাম চেঞ্জ হয়েছে, তো এখন আলটিমেটলি সবই মেটাবলিক সিনড্রোমের মধ্যে চলে আসতেছে। ভালো হচ্ছে, আমি বলবো যে আমব্রেলা টার্মসের মধ্যে আসতেছে। এখন PCOS পেশেন্টদের মধ্যে আমরা কিন্তু খুব কমন পাই যে তার প্রচন্ড মুড সুইং এর প্রবলেম,
সে প্রচন্ড ডিপ্রেসড, ওভার থিঙ্কিং করে, প্যানিক ডিসঅর্ডার, কগনিটিভ ডিক্লাইন, কমন একটা মানে প্লেথরা অফ সিনড্রোমস এখানে হাজির। এখন এই পেশেন্টদের মধ্যে আমরা উল্লেখযোগ্য সংখ্যক পেশেন্টদেরকে দেখি যে মেটফর্মিন দেওয়া হচ্ছে, কেন? সম্ভবত তার ব্লাড সুগারটা একটু বেড়ে যাচ্ছে, এটার জন্য মানে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রেজেন্ট। তো ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড হাইপোথাইরয়েডিজম যদি আমরা বাদ দিই, এই দুইটা জিনিস উপস্থিত নাই, এরকম পিসিওএস পেশেন্ট কয়জন আছে? আসলে খুবই কম, পাওয়াই যাবে না। তার মানে এই দুইটা প্রবলেমকে আমরা ডিল করতে হবে। সো ইফ ইউ হ্যাভ পিসিওএস, ইউ শুড রেস্ট্রিক্ট কার্বোহাইড্রেট, শুড, টিল দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স। আর হাইপোথাইরয়েডিজমের জন্য আসলে তো আমরা তো অনেক কিছু চেষ্টা করতেছি, কিন্তু সত্যি কথা বলতে এটা খুবই ট্রিকি একটা জিনিস, এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে, অ্যান্ড প্রায় দেখা যায় ড্রাগ একটু এদিক ওদিক হয়ে গেলে সে আবার হাইপো থেকে হাইপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেম তো হচ্ছে। তাহলে পিসিওসি কি ভাই আপনি কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করে খুব ভালো রেজাল্টস দেখেছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এবং আমি এখন চিন্তা করছি যে ব্যাপারটাকে কিভাবে আরসিটিতে নিয়ে যাওয়া যায়। কারণ আলহামদুলিল্লাহ পিসিওএস নিয়ে আমার সাকসেস গত কয়েক বছরে অ্যামেজিং, অ্যান্ড গত 5 বছরে আমি বলবো 10 থেকে 12টা কেস ছাড়া সবগুলো কেসে আমরা এটা রিভার্স করতে পসিবল হয়েছে, কোনো সিমটমস এক্সিস্ট করে নাই। গ্রেট। আপনি তাহলে পিসিওস এ ধরেন একটা মেয়ে 22 বছর পিসিওস নিয়ে আসলো, তার ওভারিতে সিস্ট, তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, তারপর অন্যান্য সিমটম, হার্সিটিজম এন্ড এভরিথিং, এবং সে ওয়ারিড সে তার বাচ্চা কাচ্চা হবে কিনা, আপনি কোন 3টা জিনিস রেকমেন্ড করেন নিউট্রিশনাল মানে অ্যাসপেক্ট থেকে? আচ্ছা, নিউট্রিশনাল অ্যাসপেক্ট থেকে আমি যদি বলি, তাহলে একটু তার টাইপটা বুঝতে হবে। পিসিওএসকে জেনারেলি 4টা ভাগে ভাগ করা হয়, আমরা আমাদের সুবিধার জন্য 8 ভাগে ভাগ করি। তো এখন এখানে প্রথমত দেখতে হবে যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, এটা ডায়াগনোসিসেরই অংশ হওয়া উচিত আমি মনে করি, অ্যান্ড তার থাইরয়েড নর্মাল কিনা, তার টেস্টোস্টেরন নর্মাল কিনা, 3টা জিনিস আর কি। অ্যান্ড যদি 4 নাম্বার বলি আমি ভাইটামিন ডি। এখন আমরা নিউট্রিশনালি কি কাজ করব সেটা পুরোপুরি যেহেতু এই কন্ডিশনগুলোর উপরে ডিপেন্ড করে, এই জন্য আমি স্পেসিফিকেশন বললাম। তো যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাইলে প্রথমত কার্বোহাইড্রেট কাট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো সাধারণত পিসিওএস পেশেন্টের হেভি ব্লিডিং, ভেরি কমন মেনস্ট্রুয়াল ব্লিডিং, সো এদের ফেরিটিন অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, হিমোগ্লোবিন ঠিক আছে কিন্তু ফেরিটিন কম, এটাও ভেরি কমন, সো তার রেড মিট খাওয়া বাড়াতে হবে। এখন 2 নাম্বার। 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে সে রাইট অয়েল তার ইউজ করতে হবে। অয়েল ছাড়া মানে পিসিওএস প্রবলেম থেকে রাইট অয়েল ছাড়া বের হওয়া পসিবলই না। সো এখন সে কি করবে? এখন আমাদের দেশের মানুষ দেখেন অলিভ অয়েল তো আমাদের দেশের ইন্ডিজিনাস জিনিস না, অনেক এক্সপেন্সিভ বেশিরভাগ মানুষের জন্য। সো আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না। ইভেন মার্কেটে যে অলিভ অয়েল প্রেজেন্ট সেগুলোর ভিতরেও বলা হয় যে 60 to 85% নাকি ভেজাল গ্লোবালি। তো তাহলে আমাদের করণীয় কি? আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখানে কয়েকটা ওয়ে আছে। যদি সে লো কার্বোহাইড্রেট ডায়েট করে বা মিডিয়াম কার্বোহাইড্রেট ডায়েট করে, যেখানে 40% নিচে কার্বোহাইড্রেট, এই সমস্ত ক্ষেত্রে সে কিন্তু কয়েকটা তেল ইউজ করতে পারে। একটা হচ্ছে সরিষার তেল ইউজ করতে পারে টু সাম এক্সটেন্ট। কিছু মানুষের মধ্যে প্ল্যাটেলেট কমে যায়, এটা রিসেন্টলি পাওয়া যাচ্ছে। সো এটা নিয়ে আরো একটু আমাদের ভাবা উচিত যে আমরা কতদিন এটার কোনো লিমিট টেনে দিব কিনা, বাট এখন পর্যন্ত এরকম কিছু এস্টাবলিশড হয় নাই আসলে। তো এটা একটা অল্টারনেটিভ হতে পারে সয়াবিন অয়েলের। অলিভ অয়েল যদি কেউ অ্যাফোর্ড করতে পারে তার অবশ্যই নেওয়া উচিত। অ্যান্ড লাস্টলি পিসিওএস এ আমার একটা ডিসকভারি হচ্ছে যে পেশেন্ট ঘি অ্যান্ড বাটারে খুব ভালো রেজাল্ট পাচ্ছে। ঘি অ্যান্ড বাটার খুব ভালো। কেন পাচ্ছেন? জেনারেলি আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল অয়েল থেকে বের হয়ে আসি, থাইরয়েড ফাংশন সাধারণত আমরা ইমপ্রুভ করতে দেখি। জি। অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে থাইরয়েড ফাংশনের আমরা ইমপ্রুভমেন্ট অপেক্ষাকৃত বেটার দেখি। তো যখন সে ঘি অ্যান্ড বাটারে শিফট করে, পার্টিকুলার তার থাইরয়েড ফাংশনের সঙ্গে আমরা দেখি যে একটা ইমপ্রুভমেন্ট আছে। তো এইটা একটা। এখন এইগুলো তো আসলে আরসিটি হওয়া উচিত আমার কাছে মনে হয়। তো যদি কেউ ইনিশিয়েটিভ নেয়, আই এম ওয়েলকাম টু কোঅপারেট উইথ দেম। আরসিটি খুবই জরুরি ভাই, কারণ আসলে এগুলো যদি একটা ডকুমেন্টেড জিনিস থাকে তখন আমার কাছে মনে হয় আমরা ওয়াইডলি জিনিসগুলো বলতে পারি। কারণ আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি নিজেই মনে করি, ধরেন আমি তো সাইকিয়াট্রিস্ট, আবার ধরেন আমরা তো রোগীও, হয়তো আমার মানসিক রোগ নয়, বাট
থাকতে পারতো, অথবা শারীরিক রোগ তো নিশ্চয়ই কম বেশি সবার হয়, বা আমাদের আমরা যদি অ্যাট পরিবারে রিস্ক বলি, আমরা তো সবাই অ্যাট রিস্ক। সবাই at risk আছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয়, ধরেন আমার যদি কোনোদিন ডিপ্রেশন হয় বা অ্যাংজাইটি হয়, আমি নিজেও তো চাবো যে ওষুধ কম খেতে বা ওষুধ না খেতে, এবং কিভাবে এটা শুধু অ্যাংজাইটি ডিপ্রেশন না, এটা সব ক্ষেত্রে। আমি তো জ্বর হলে ওষুধ খেতে চাই না, আমি চিন্তা করি যে মানে গা ভিজিয়ে যদি জ্বরটা কমানো যেত, একদম না পারলে হয়তো আমরা জ্বরটা খাই। তো সেখানে আমি যতটুকু গবেষণা পড়েছি, আমার অলওয়েজ মনে হয় নিউট্রিশন ও সাইকিয়াট্রি ভাই খুবই ইম্পর্টেন্ট। ভাই আপনি যেসব কথাগুলো বলছেন, আমি যেটা বুঝতেছি, আপনি তো নিশ্চয়ই কার্নিভোর ডায়েট তো আপনি অবশ্যই জানেন না, কার্নিভোর, Definitely. সো ইটস ওয়ান কাইন্ড অফ মডিফাইড কিটো ডায়েট আর কি। সো লাইক একদম আমি সমস্ত কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু আমি মিট খাচ্ছি, হ্যাঁ। ইজ দিস সামথিং গুড ফর মেন্টাল হেলথ? এটা নিয়ে অনেক ধরেন গবেষণা, ইউটিউব ভিডিওস, অনেক বড় বড় সায়েন্টিস্টও বলছে, আবার এটা বিপক্ষে অনেকে অনেক কথা বলে, ডক্টরসরা অনেকে বলে। সো আমি এটাকে খুব আমার কাছে মনে হয় যে আমি নিজে কখনো কার্নিভোর ওইভাবে করিনি, তো আমার কাছে মনে হয় কার্নিভোর ইজ সামথিং which is really exciting. So আপনি কি এটা আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে ব্যবহার করেন, স্পেশালি মানসিক রোগের ক্ষেত্রে বা মেটাবলিক সিনড্রোমের ক্ষেত্রে, বা আপনি রেকমেন্ড করেন? প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ কার্নিভোর করতে পারে না। প্রথম সমস্যা, মানে আমাদের রুচির সঙ্গে এটা যায় না, টেস্ট বাট সহ সবকিছু অন্যরকম। অ্যান্ড যাদের সবচেয়ে বেশি করা দরকার, যদি আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ উইমেন, আমরা যদি বলি, মানে এখানে তো সাধারণত ডিপ্রেশনের ইনসিডেন্সটা অপেক্ষাকৃত বেশি দেখি। আমি বেশি দেখি, আপনার ফাইন্ডিংস অন্যরকম থাকতে পারে। তো তাদের জন্য কার্নিভোর আমি মনে করি ভালো একটা অপশন হতে পারে, যদি মেটাবলিক সিনড্রোমের সবকিছু বেশি খারাপের দিকে না থাকে এবং কিডনি ফাংশনাল থাকে। পার্টিকুলারলি যদি কারো কিডনি ফাংশনাল থাকে, কার্নিভোর করলে সে অবশ্যই মেন্টাল হেলথ পার্সপেক্টিভে বেটার রেজাল্ট পাবে, সম্ভাবনা খুবই বেশি। আর যারা আন্ডারওয়েট, তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না। আন্ডারওয়েটের আরও ওয়েট লস হতে পারে কার্নিভোর করার সম্ভাবনা আছে। আর মেন্টাল হেলথের পার্সপেক্টিভে দুইটা ঘটনা আমি দেখলাম। একটা হচ্ছে মানুষের ক্ল্যারিটি বাড়ে। বাংলাদেশের মানুষ যদিও বেশি দিন কার্নিভোর করতে পারে না, 45 দিন 60 দিন পর্যন্ত করছে। কেন পারে না? এক্সপেন্সিভ? ওইটা একটা ব্যাপার, বাট আমি বলবো যে আমাদের রুচি। কিন্তু কার্নিভোর ভাই, আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, জাস্ট আমি বলছি যে 2 সপ্তাহ পর তো অভ্যাস হয়ে যায় না ভাই? 2 সপ্তাহ পর আমাদের টেস্ট বার গুলো তো 2 সপ্তাহ পর পর চেঞ্জ হয়। দিস ইজ জাস্ট নট অ্যাবাউট টেস্ট বাডস। দেখা যাচ্ছে যে আমাদের ব্রেইনের একটা প্যাটার্ন আছে, আমরা এই ধরনের খাবার নিয়ে অভ্যস্ত, আমার গাট মাইক্রোবায়োম আছে, সো সে কিন্তু আমাদেরকে পুশ করে। এই যে আমরা বলি যে কিটো 2 থেকে 3 সপ্তাহ পরে যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায়, তখন ওই পার্সনটার সুগার ক্রেভিং থাকে না। এইটা হচ্ছে গিয়ে সুগার ক্রেভিংটা আসলে আগের মতো থাকে না, বাট থাকে। আচ্ছা, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এটা একটা। আরেকটা হচ্ছে সোশ্যাল প্রেশার। হ্যাঁ, আম্মা আব্বা সবাই চাপ দিচ্ছে, সে কতক্ষণ শুধু গোস্ত খাবে, মানে একটা দাওয়াত লাগবে না, আপনি বাসাতেই দেখবেন যে মানুষ মুরব্বীরাই করতে দিবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার থাকে। এন্ড লাস্টলি ওই যে আমাদের কালচারাল সেটআপ, উই আর নট ভেরি মিট লাভার পপুলেশন। বাট ইফ ইটস পসিবল ভাই, ডু ইউ রিকমেন্ড যে কেউ কার্নিভোর 3 মাস 6 মাস করবে বা লাইফ লং করবে? আই নো লাইফ লং এটা খুবই কঠিন, বাট ডু ইউ সাজেস্ট? যেমন আমি জর্ডান পিটারসনের আমি মানে ওনার রোগ নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম। উনি ওনার মেয়ে দুইজনই কার্নিভোর করছে লাইফ লং, মানে যতদিন অনেকদিন করছে, এবং ওনাদের খুবই খারাপ অটোইমিউন ডিজিজ ছিল, এবং তারা বলে যে এটা অ্যাবসলিউট রিভার্স করেছে। তো জর্ডান পিটারসন খুবই আমি বলবো যে সাইন্টিফিক মানুষ, রিসার্চ বেসড মানুষ। উনি অ্যাটলিস্ট ওনার সাথে অনেকে অনেক ডিসঅ্যাগ্রি করতে পারে, আমিও সব কিছু ওনার সাথে অ্যাগ্রি করি না, কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজির দিক থেকে হি ইজ সামওয়ান হু ইজ ভেরি লার্নড আর কি। তো তিনি অটোইমিউন কন্ডিশনটা পুরোপুরি উনি বলে যে এটাকে উনি রিভার্স করতে পারেন। তো এক্ষেত্রে আপনি কি এই ধরেন কারো ডিপ্রেশন হলো, বাইপোলার হলো, এখন লাইফ লং কার্নিভোর কি ধরেন কেউ পারলো, তার আব্বা আম্মা খুবই ভালো, কোনো দাওয়াতে যায় না, খুবই সুইট অ্যান্ড গুড, সে কি লাইফ লং কার্নিভোর করলে উপকার পেতে পারে বলে আপনি মনে করেন? আমি বাংলাদেশের কনটেক্সটে বলবো না। না বলবো এই কারণে, আমরা প্রচুর পরিমাণে আনরেগুলেটেড হরমোন ইউজ করি all over everything, ফিশে, মিটে, এভরিওয়্যার। আমরা প্রায়ই বলি যে আপ টু 75% ফ্যাট দিব, এত অ্যানিম্যাল ফ্যাট কিটোতে আমরা যখন দেওয়ার কথা বলি। বাকি 25% যদি আমি করি, মিট আনি, তাহলে কার্নিভোর হয়ে যায়, এটা একটা। বা আমি মিটের পার্সেন্টেজ আপ টু 40 রাখলাম, মিট অর ফিশ। হ্যাঁ, তো এখন এইটা যে আমি রাখবো, এইটার মধ্যে কি পরিমাণ হরমোন আছে আমি কিন্তু মানে জানতেছি না। এমন হয়তো আমি জানি, তাইলে আমি বলতাম যে না, তার যেহেতু হেলথ কন্ডিশন হচ্ছে না, সে লাইফ লং কন্টিনিউ করুক। বাট আমি কিন্তু জানি না
যেহেতু আমি জানি না, এটা আমি কাউকে লাইফ লং কন্টিনিউ করার কথাটা বলতে পারি না, কারণ আমাদের তো রেগুলেশন নেই, রেগুলেটরি বডিগুলা নষ্ট হয়ে গেছে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কারো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল ঠিক থাকে 40-45 বছর বয়স পর্যন্ত, আই থিঙ্ক ইট শুড বি অল রাইট টু কন্টিনিউ দিস কার্নিভোর ডায়েট, ইট শুড বি অল রাইট। আর যদি দেখা যাচ্ছে যে না, তার কিডনির উপর প্রেশার পড়ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন ডেভেলপ করে, বা দেখা যাচ্ছে এলডিএল কিন্তু বাড়বে আপনি কার্নিভোর করলে, হ্যাঁ, যদিও এই এলডিএল বাড়াটা একটু ফিজিওলজিক্যাল ব্যাপার, এবং এইটা নট অ্যাজ ব্যাড অ্যাজ রেগুলার এলডিএল, কারণ আপনি যখন ডায়েট ছেড়ে দিচ্ছেন ওইটা আবার ড্রপ করবে গ্রাজুয়ালি, এবং ওইটা হচ্ছে বেসিক্যালি আপনি যে এনার্জি ইউজ করতেছেন ফ্যাট ফর্মে, ওইটার একটা অংশ হিসেবেও কিন্তু এলডিএলটা বাড়ে এখানে। তারপরও যদি বাড়ে এবং কেউ এটা নিয়ে কনসার্নিং ফিল করেন, he or she should consult. So it's based on consultation. আচ্ছা ভাই, আমরা একটা প্রশ্ন করি এখানে। আমি যদিও দুজন মানুষের নাম উল্লেখ করবো, এটা ওনাদের ক্রিটিসিজম করার জন্য না, যেহেতু আপনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, আমিও একজন ডক্টর, সো প্রচুর মানুষ ওনাদেরকে ফলো করে এবং ডায়েট মডিফিকেশন করে। সো সেদিক থেকে অ্যাজ এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট তাদের আইডিয়াটা আপনি কি আসলে আপনি অ্যাগ্রি করেন কিনা, এটা আমি জানতে চাচ্ছি, নট তাদের অ্যাজ এ পার্সন তাদের ক্রিটিসিজম। যেমন খুবই পপুলার হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির ভাই, একটা হচ্ছে ডক্টর মুজিবুর রহমান ভাই। সো আমি আবারও বলছি, পার্সন ওয়াইজ আমি তাদের কোনো ক্রিটিসিজম করছি না, বাট তারা যে ডায়েট প্ল্যানটা আমাদেরকে দিচ্ছে, যদিও তারা এটার মধ্যে অবশ্যই সূর্যের আলোতে করতে বলে, ঘুমাতে বলে, স্ট্রেস ফ্রি থাকতে বলে, সেগুলো তো আসলে সবাই বলে, কিন্তু আলটিমেটলি ইট কামস ডাউন টু দ্য ডায়েট পার্ট, যেখানে ওনারা এক ধরনের মডিফাইড কিটো ডায়েটের কথাই আসলে বলে। সো এবং সেটা করলে খুব দ্রুত দেখা গেছে 1 মাসে 8-10 কেজি কমে যাচ্ছে, মানুষ খুশি হচ্ছে। আবার এটা নিয়ে অনেক ক্রিটিসিজম ডাক্তারদের মধ্যে, যে এটা তো রিভার্স দ্রুত করতে পারে, অনেকে নাকি মারা যাচ্ছে, এগুলোও বলছে। সো এটা নিয়ে ডেফিনেটলি আমার নিজেরও কিছু পড়াশোনা বা জানাশোনা আছে, বাট আমার পার্টটা আমি আজকে বলতে চাচ্ছি না। আপনি অ্যাজ এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, যেহেতু আপনি সবসময় নিউট্রিশন নিয়ে কাজ করেন, আপনি কি মনে করেন এই ধরনের অ্যাডভাইস কতটুক হেলদি জেনারেল পপুলেশনকে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে দেওয়া, নাকি এটা আসলে লাইক ইটস অ্যাপ্রোপ্রিয়েট? প্রথম কথা হচ্ছে কিটো ডায়েটের ক্লিনিক্যাল সাকসেস ইটস প্রুভেন রাইট নাও, আলহামদুলিল্লাহ। বিভিন্ন স্টাডিতে আমরা দেখছি গত 10-15 বছর ধরে অজস্র সাকসেস আছে গ্লোবালি। সো এইটা এখন আসলে যে এইটা দেওয়া উচিত কি উচিত না, এইটা এখন আসলে প্রশ্ন না, বরঞ্চ এটা এখন এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু আমরা সামনে দেখতে পারি যে আরো বেটার কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা, যেটা দিয়ে আরো বেটার রেজাল্ট আনা যায়, সেটা হয়তো দেখতে পারি, বাট এটা কাজ করে এটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে বলতেছি আপনি এটা করেন, এখন এখানে 2টা ভাইটাল পার্ট মিসিং। একটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে বলতেছি, এর তো কত রকমের ডায়াগনোসিস থাকতে পারে এই পুরো প্রসেসটার মধ্যে, শুরুতেই এই ডায়াগনোসিস পার্টটা তো মিসিং, যে পেশেন্ট মনে করতেছে আমার এটা করা উচিত, আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ, এই কাজটা করতেছে এবং হয়, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এডুকেশন। সোশ্যাল মিডিয়াতে আমি তো এডুকেশনকে এনশিওর করতে পারি না, কনফার্ম করতে পারি না যে এই মাংস যে খাচ্ছে এটা জেনে খাচ্ছে। আমি কি ফেস করি এটা আমি একটু বলি, আমার এক্সপেরিয়েন্স। বাংলাদেশের মানুষ কিটো করে অনেক কম ফ্যাট খেয়ে এবং অনেক কম ক্যালোরি খেয়ে, এটা হচ্ছে প্রথম সমস্যা। কেন এটা আমি সমস্যা বলবো, কারণ যখন আপনি কিটো করতেছেন আপনার বডিকে তো ফ্যাট মেটাবলিজমে শিফট করতে হবে। ইউ নিড মোর দেন 70%, অ্যাটলিস্ট 60% অফ ফ্যাট টু গেট শিফটেড ইনটু দ্যাট। এছাড়া আমি বলবো যে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন কিন্তু কিছু রেস্ট্রিকশন বা কিছু ক্রাইটেরিয়া এখানে পুট অন করে, যে আপনার স্যাচুরেটেড, পলিস্যাচুরেটেড অ্যান্ড মনো আনস্যাচুরেটেড, ইট শুড বি 1:1:1 অ্যারাউন্ড দিস রেশিও ইন দ্য ফ্যাট। ওইটার ধারে কাছে কিছু বাংলাদেশে মেনটেন করা হয় বলে আমার জানা নাই আর কি। আচ্ছা, ধরেন আপনি পুরোটাই স্যাচুরেটেড খেলেন, কথার কথা, কিন্তু যেই ব্যক্তিকে খেতে দেওয়া হচ্ছে তার ব্লাড সুগারের কি অবস্থা আমি জানি না, কথার কথা। আমি যদি অনলাইনে একটা অ্যাডভাইস দেই এবং ওই মানুষটা শোনা শুরু করে, আমি জানি না তার ব্লাড সুগার লেভেল কেমন, সে জানে না তার ইনসুলিন লেভেল কেমন, তার কোলেস্টেরল সে জানে কি জানে না, ইটস নট ক্লিয়ার। কোলেস্টেরল বিষয়ে কোনটা বেশি কোনটা কম, সে কি মেডিকেশন নিচ্ছে, সে কি এটা বন্ধ করতেছে নাকি করতেছে না, করলে আফটারম্যাথ কি হবে কি হবে না, এইগুলোর কিন্তু মানে কোনো আগাগোড়া কিছু নাই আসলে অনলাইনে যখন একজন মানুষ শুনে এটা করে। সো আমি আমার পেজে, আমি পার্সোনালি বলি যে আমার পেজে বা আমার ওয়েবসাইটে আমি কখনো কাউকে কনসালটেশন ছাড়া কিটো ডায়েট করতে বলি নাই।
যদি কেউ বলে থাকেন, তার যদি মনে হয় যে ভ্যালিড গ্রাউন্ড আছে, উনি সেটাকে ডিফেন্ড করতে পারেন, বাট আমি বলি না এটা, কারণ আমি মনে করি ইটস রিস্কি যে আমি কাউকে কিছু না শিখায় এবং তার অবস্থা না জেনে, ডায়াগনোসিস সম্পর্কে না জেনে আমি একটা ডায়েট ধরাই দিলাম। দিস ইজ নট ওকে। আর একটা এর চেয়েও খারাপ ব্যাপার হয়, বাংলাদেশে কি হয় যে একজন মানুষ দেখলো অমুকের 10 কেজি কমছে 1 মাসে, সে কি করবে, আচ্ছা ঠিক আছে তাহলে ওর ডায়েটটা নিয়ে আমি করা শুরু করি। এটা হয় কিন্তু অনেক, এটা কিন্তু আরো খারাপ হতে পারে, দুইটা ব্যাপার। সো আমাকে প্রথমত ডায়াগনোসিস পার্টটা এটা ক্লিয়ার করতে হবে আমি একটা ডায়েট করার আগে, যে আমার সমস্যাটা আসলে কি একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলবো যে পেশেন্ট এডুকেশনের যে ব্যাপারটা, আমি যথেষ্ট পরিমাণ ফ্যাট খাচ্ছি না, আমার মেটাবলিজম শিফট হচ্ছে না, হ্যাঁ, এবং আমি কি করতেছি, কিটোতে কিন্তু একদম চিটিং করা যায় না, আপনি একদমই করতে পারবেন না। তো এরকম একটা এক্সট্রিম ডায়েটে আপনি যদি থাকেন এবং আপনি 7 দিন পরে কি হলো, অমুক ভাইয়ের বিয়ে আছে, চলো দাওয়াতটা খেয়ে আসি, নাহলে মাইন্ড করবে, গিয়ে বসে গেলেন আপনি 2 প্লেট কাচ্চি মেরে দিচ্ছেন, হয় না, এটা হয়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো বাংলাদেশে আমরা বন্ধ করি না মোস্ট অফ দ্য টাইমস। আমার এক পেশেন্টের কথা বলি, নারায়ণগঞ্জের একজন পলিটিশিয়ান, তো ভদ্রলোকের মাসে মোটামুটি 17-18টা দাওয়াতে যেতে হয় এবং খেতে হয়। তো উনি কি করলেন, উনি একবার কিটো শুরু করলেন, কিটো শুরু করার পরে 2 সপ্তাহ করছেন, মাত্র ফ্যাট মেটাবলিজমে উনি শিফট হচ্ছেন, ওই সময় উনি 1 সপ্তাহে 3টা দাওয়াত খেলেন। তো যেটা হলো কোলেস্ট্রল লেভেল আসমানে চলে গেছে, এবং আমি তারপর তার সুগার টুগার চেক করলাম, সুগার কোলেস্ট্রল একসাথে বেড়ে অনেক বেশি, দুটোই কোলেস্ট্রল মনে হয় তার 800 সামথিং ছিল আর কি ওই সময়। তো এরকম তো মেডিকেল সেক্টরে যারা প্র্যাকটিস করেন কমন দেখেন, কিন্তু সে কিন্তু মানে জাস্ট একটা শিফটিং শুরু করছিল, তাকে তো বুঝাইতে হবে জিনিসগুলা, এবং এইগুলো কিন্তু অনলাইনে ইনশিওর করা পসিবল না, একটা মানুষ কতটুকু বুঝে করবে। আর একটা ব্যাপার ভেরি ভাইটাল কিন্তু ভেরি টাইনি, দ্যাটস সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স। আপনি দেখবেন যে অনেক লোক আছে না বুঝে কিটো করতে গিয়ে, সে হচ্ছে কি প্রথম মাসে তার 15 কেজিও কমে গেছে, এটাও আমরা পাই। 15 কেজি কমছে কিভাবে ভাই, তোমার তো ব্যাপক পরিমাণ ওয়াটার কমছে বডি থেকে, হ্যাঁ, তোমার বডি তো কি করছে, কিডনি থেকে সোডিয়াম যে বের করে দেওয়ার প্রসেস, হ্যাঁ, এটা তো এনহ্যান্স করে দিছে কিডনি। সো সোডিয়াম বের হয়ে যাওয়া মানে পানিও বের হয়ে যাওয়া বডি থেকে, সে ওয়াটার লস করছে, সে খুবই হ্যাপি, কিন্তু তার সারাদিন মাথা ঘুরায়, তার বিপি লো হয়ে থাকে, অ্যান্ড সারাক্ষণ সে খিটখিটে হয়ে থাকে। এই যে ব্যাপারগুলো, এখন এই পেশেন্টকে কতটুকু সোডিয়াম দেওয়া হবে, এটা তো আপনি জানেন যে একটা খুবই ডেলিকেট ব্যালেন্সের ব্যাপার সোডিয়ামের ক্ষেত্রে। অ্যান্ড যদি মেটাবলিক সিনড্রোম থাকে, তাহলে তো অবশ্যই এটা মানে প্রশ্নেরই কোনো অবকাশ নেই যে এই পেশেন্টের কনসালটেশন দরকার হবে। অ্যান্ড পটাশিয়াম এটাও জরুরি, কেন, কারণ হচ্ছে এইখানে আমার একটা জেনারেল টায়ার্ডনেস জেনারেট হওয়ার কথা প্রথম 2 সপ্তাহে, আমি কতটুকু পটাশিয়াম নিব। অ্যান্ড আমি যখন এটা ছেড়ে দিব, ধরেন আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেছি, শুধু কিটো বললে তো আসলে হচ্ছে না, আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তো এটা সঙ্গে সঙ্গে চলে আসতেছে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যখন আমি করতেছি, আমি পটাশিয়াম নিচ্ছি না, পটাশিয়াম এখন না নেওয়ার ফলে হইতেছে কি, আমি যখন এটা ছেড়ে দিলাম, রিফিডিং সিনড্রোম বলে একটা ব্যাপার থাকে, এইটা কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, যে স্মল ডিটেলস বাট ভেরি ইম্পর্টেন্ট, এগুলোতে নজর দেওয়া অনলাইনে কতটুকু সম্ভব, এটা নিয়ে আমার একটু। সো আমরা যদি লং স্টোরি শর্ট করি, কিটো ডায়েট ডেফিনেটলি আপনার কাছে এফেক্টিভ মনে হয়, এটা আর একটু প্রুডেন্টলি মানুষকে হয়তো বলাটা বেটার, কশাসলি বলাটা বেটার। আচ্ছা, আমি একটা সিম্পল প্রশ্ন আপনাকে করি। ধরেন ভাই আমার ডিপ্রেশন, কথার কথা আমার ডিপ্রেশন অথবা ওসিডি যেটাই হোক না কেন, আমি আপনার কাছে গেলাম যে সজল ভাই আপনি, আমার এরকম ডিপ্রেশন হয়েছে, লাইক সাইকিয়াট্রিস্ট বললো, তো আপনি একজন ডিপ্রেশন পেশেন্টকে প্রথমে কি কি টেস্ট করতে বলে, যেমন আপনি একটা বলেন ফেরিটিন, তারপর হচ্ছে আরো কিছু আয়রন, আয়োডিন, অ্যান্ড আপনি পুরো প্রোফাইলটা আমাকে বলেন যে লাইক আমার সিভিয়ার ডিপ্রেশন, সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট করছে, অসুবিধা নেই, হয়তো আমার কোনো একটা মানে যে কোনো একটা কলহ যাচ্ছে, আমি কাউন্সিলিংও করছি, বাট আমি আপনার কাছে এসেছি যে আমি নিউট্রিশনের মাধ্যমে কিছু হেল্প নিতে চাচ্ছি। সো হোয়াট আর দ্য টেস্টস ইউ আর গোনা সাজেস্ট মি? আমার কাছে মনে হয় যে নাম্বার 1 ইজ, যদি তার থাইরয়েডের প্রোফাইলিংটা না করা থাকে, এটা করায় ফেলা। টিএসএইচ এর সঙ্গে FT3 FT4 থাকলে ভালো হয়, যদি থাইরয়েড অ্যান্টিবডিসগুলো থাকে আরও ভালো হয়, কারণ হাসি মতো আসলে অনেক বেশি বাংলাদেশে একটা। দ্বিতীয়ত হচ্ছে সিবিসি তো লাগেই, ফেরিটিনটা থাকলে খুব ভালো হয় আমাদের জন্য। সিবিসি লাগে কি আপনার হিমোগ্লোবিনের জন্য? হিমোগ্লোবিনের জন্য। তো অ্যান্ড অলসো প্ল্যাটেলেটের সাথে কি সম্পর্ক ভাই? আচ্ছা, আপনি লিস্টটা বলেন, তারপর আমরা আসতেছি। ওকে, তো দেখা যাচ্ছে আমরা যখন সামনের দিকে আগাচ্ছি, সিবিসি অ্যান্ড ফেরিটিন, এরপর ভিটামিন ডি, এইটা আমার কাছে একটা প্রায়োরিটি।
অ্যান্ড যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেটা, যদি পিসিওএস থাকে তাহলে তার পিসিওএস এর হরমোনাল ডায়াগনোসিসের জন্য যে কয়টা বেসিক টেস্ট করানো দরকার এগুলো যদি থাকে আমাদের সুবিধা হয়। সজল ভাই, প্ল্যাটেলেটের মানে কমের সাথে আপনার মেন্টাল হেলথের কি সম্পর্ক? প্ল্যাটলেট কমের সঙ্গে আসলে সরাসরি মেন্টাল হেলথের রিলেশনশিপ এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা প্ল্যাটলেটটা যে কারণে চাই, আমরা যদি দেখি যে প্ল্যাটলেট কম আছে সেক্ষেত্রে হয়তো আমরা ডায়েটে তার হয় স্মল ফিশেস অর রেড মিট এইটা আমরা বাড়াবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার হয়তো ফোলেট অ্যান্ড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকতে পারে, এই অ্যাসোসিয়েশনটা আমরা মাথায় রাখি মেইনলি, এবং অনেকেরই প্রয়োজন হয়। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা ভাই, আমার আপনার কাছে জানতে চাওয়া যে ওজন যদি আমি কমাতে চাই, ধরুন একজন মানুষ তার 80 কেজি, ধরেন 5 ফুট 6 অ্যান্ড সে 70 কেজি হতে 10 কেজি কমাতে চায়, সবচেয়ে আগে না, আমি বলবো যে কোন 3 বা 4টা জিনিস আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট? কারণ এখন এটা নিয়ে এত রকম মানে ডিবেট অ্যান্ড মাল্টিপল অপিনিয়ন্স, মানুষ না মানে বুঝে না যে কে ঠিক। নিউট্রিশনিস্টরা একরকম বলছে, নিউট্রিশনিস্টদের মধ্যে মতভেদ আছে, সাইকিয়াট্রিস্টরা একরকম বলছে, ফিটনেস এক্সপার্টরা একরকম বলছে। সো কোন মানে ইজি মেথড কি, এবং যেটা আসলে সায়েন্টিফিক্যালি প্রুভেন, যেটা কারো ক্ষতি হবে না? এখানে আমি প্রধানত যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে স্পেসিফিকেশন। তো আমি যদি র্যান্ডামলি বলি তাহলে আমি 4টা হ্যাবিটের উপর জোর দিব। একটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দিনের বেলায় দিনের আলোতে পেট ভরে খাওয়া, 2 বার একদম গলা পর্যন্ত খাওয়া, সমস্যা নেই, বাট সূর্য ডুবে যাওয়ার পর না খাওয়া, 2 নাম্বার। 3 নাম্বার আমি বলবো যে দিনে 8 কিলোমিটার বেশি হাঁটা, 8 কিলোমিটার প্লাস। কারণ একটা মানুষের 8 কিলোমিটার মিন্স 8000 স্টেপস? না, অ্যারাউন্ড 13,000 স্টেপস। ওকে ওকে ওকে। তো এখন স্টেপ তো ধরেন ভ্যারিয়েবল জিনিস, হ্যাঁ। তো 8 কিলোমিটার একটু স্পেসিফিক হয়। আর এরপর আমি যেটা যুক্ত করব সেটা হচ্ছে প্লিজ কাট কার্বোহাইড্রেট ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, নাইলে এটা অনেক কঠিন আসলে। সো ইউর সেইং অ্যাবাউট 4 থিংস। একটা হলো আপনার আর্লি টু বেড আর্লি টু রাইজ, আপনি 2 বার খাবেন, ইচ্ছা মতো খাবেন, কিন্তু আপনি ধরেন সন্ধ্যা 6টার পরে খাবেন না, ধরে নিলাম। থার্ড বলেন হচ্ছে কার্বোহাইড্রেট কম করতে, আরেকটা কি বলেন ভাই? হাঁটতে 8 কিলোমিটার হাঁটতে। ওকে, গ্রেট গ্রেট। সো এটাতে আপনি সবচেয়ে ভালো এবং সাস্টেইনেবল রেজাল্ট দেখতে পান। জেনারেলি ভালো বলতে তো আমরা বুঝি যে মাসল থাকতেছে, ফ্যাট কমে গেছে, যেহেতু আমরা শুধু ওয়েট লসের কথা বলতেছি, এইটা বেটার হবে। আমি একদম মানে গলা পর্যন্ত খেলেও এটাতে ওয়েট কমবে আপনার মনে, মানে আপনার সাজেশন? এইটা কথার কথা বলা আসলে, গলা মানে পর্যন্ত ইন্সপায়ার করার জন্য আর কি, ইন্সপায়ার করার জন্য। কিন্তু সত্যিটা হচ্ছে হলো গিয়ে আপনাকে খুব ওয়াইজলি ফুড চুজ করতে হবে, অ্যান্ড কোন ফুডটা আগে খাবেন কোন ফুডটা পরে খাবেন একই কম্পোজিশনে, এইটাও ম্যাটার করে আসলে। লাইক ধরেন আপনার একটা বাকলাভা আছে আপনার প্লেটে, বা 2টা খেজুর আছে, হ্যাঁ, 2টা কিন্তু ধরেন কথার কথা যে প্রায় কাছাকাছি কার্বোহাইড্রেট দিচ্ছে, কথার কথা। তো এখন আপনি বাকলাভাটা প্রথমেই খেয়ে শুরু করলেন, আপনি দেখবেন মিল শেষ হয়েছে কিন্তু আপনার রুচি শেষ হয়নি। খাওয়া শেষ করে আপনি বাকলাভা বা খেজুরটা খেলেন, দেখবেন আপনি মোর স্যাটিসফাইড ফিল করতেছেন। হ্যাঁ, আপনি স্টার্ট করতেছেন গ্রিনস দিয়ে, এরপরে হচ্ছে গিয়ে আপনি বিফ নিচ্ছেন, এবং সবকিছু শেষে আপনি 1 মগ কড়া করে লিকার দিয়ে বানানো চা খাচ্ছেন। তো দেখা যাবে কি আপনার মিনারেল অ্যাবজর্পশন তো অনেকটাই কমে যাবে। আসলে আমি পার্সোনালি একটা সাজেশন আপনার কাছে চাই, যে আমি একজন 41 বছর বয়স্ক সাইকিয়াট্রিস্ট। তো আমি আগে খুব ফিট ছিলাম, সারা জীবনই আলহামদুলিল্লাহ প্রচুর খেলাধুলা করেছি, এবং আমি ভালো খেলতাম কিনা জানি না, বাট আমি অনেক অ্যাথলেটিক ছিলাম আর কি, আমি খুব ভালো দৌড়াতাম আর কি। তো মাঝখানে 5-10 বছরের কাজে আমি আসলে আমার একটু ফিটনেসও কমে গিয়েছিল, আমি একটু আমি বলবো যে ওভারওয়েটও হয়ে গেছিলাম। আমি মোটামুটি এটা কমিয়েছি, এখন আমি যথেষ্ট ফিট আলহামদুলিল্লাহ। আমি গত 6 মাস ধরে ভালো কাজ করছি নিজের উপর, আরও কাজ করা বাকি। তো আমি জাস্ট যেটা বলছি যে আমি কয়েকটা জিনিস করি, যেহেতু আমার আসলে অনেক কাজ, আমি সকাল 10টায় অফিসে যাই, রাতে আসতে 9:30 বেজে যায়, তো খুব বেশি কিছু করতে পারি না। আমি জাস্ট 2টা জিনিস করি, এটা হচ্ছে প্রতিদিন সকালে 1 ঘন্টা আমি ফুটবল খেলি, এটা আমি একদম 1 ঘন্টায় খেলি এবং ঠিক মতো খেলি। সো আমার ফিটনেসটা আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে, কাজ করতে ইজি হয়। আর আমি সন্ধ্যা 7টার পর আর কিছু খাই না, একদমই কিছু খাই না, বাট আমি আর কিছুই মেনটেন করি না। লাইক আমার যা ইচ্ছা আমি খাই, মানে আমাকে মানে দাওয়াত কোনো কিছু না।
আমি যে অনেক খেতে পারি তা না, বাট আমি অত মানে মেনটেন করি না। সো এটার বাইরে মানে আমি মোটামুটি এখন আমার গত 6 মাসে 12 কেজি ওজন কমছে। সবচেয়ে বড় কথা আমি খুব ফিট ফিল করি এখন, আলহামদুলিল্লাহ। ধরেন ছোটখাটো জ্বর টর হলেও সমস্যা আলহামদুলিল্লাহ হয় না, এবং কাজ করতে ফোকাস অনেক শার্প হয়েছে। এটার বাইরে কি আমি আরো কিছু জিনিস করতে পারি যেটা আপনি মনে করেন আমাকে, আমি কত বছর বাঁচবো জানি না, বাট আমি যতদিন বাঁচতে চাই আমি সুস্থভাবে খুব ফিটনেসের সাথে বাঁচতে চাই? আমার কাছে মনে হয় যে আফটার 40 মাসেলস যাতে রিটেইন করা যায় এটা নিয়ে আলাদাভাবে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, এক নম্বর। অ্যান্ড আমি বলবো পার্টিকুলারলি আপনি যেহেতু ফুটবল খেলছেন, আপনার লেগ মাসেলসের জন্য হয়তো খুব বেশি অন্যান্য কিছু প্রয়োজন নাই, বাট আপনার একটু কোর মাসেলসকে নিয়ে আরেকটু কাজ করতে পারলে এটা বেটার হবে। এইটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গায়। আমি যদি ফুড চয়েসের ক্ষেত্রে বলি, ফুড চয়েসের ক্ষেত্রে আমি বলবো যে আপনি দুইটা জায়গায় ফোকাস করতে পারেন। একটা হচ্ছে হ্যাভিং দ্য বেস্ট কোয়ালিটি অফ প্রোটিনস, মানে বাংলাদেশে তো অনেক রকম পলিউশনের ব্যাপার ঘটে, স্পয়েলেজের ব্যাপার ঘটে। তো এই জায়গাতে আপনি সবচেয়ে ভালো জায়গা থেকে যদি প্রোটিনটা কালেক্ট করতে পারেন, আমি দেখি যে অনেকে চেষ্টা করতেছে একদম অর্গানিক্যালি রেজ করা বা প্যাস্টিউর রেজ করা। অ্যাটলিস্ট বাংলাদেশে অর্গানিক আসলে পসিবল না। প্যাস্টিউর রেজ যেসব চিকেন আছে বা ক্যাটলস আছে এইগুলোকে ব্যবহার করছে, বা চেষ্টা করছে যথাসম্ভব নদীর মাছ খাওয়ার, যদিও বাংলাদেশের নদীর পানির অবস্থাও খুব খারাপ আনফরচুনেটলি। তো এইগুলো করা একটা। দ্বিতীয় হচ্ছে আমি একটা সিঙ্গেল অ্যাডভাইস দিব। এই ধরনের অ্যাডভাইস আমি সাধারণত দেশি খাবারের ক্ষেত্রে দেওয়াটা পছন্দ করি না, এই জন্য আমি একটু বিদেশি ফলের নাম বলছি। কেন বলছি, আমি দেশি একটা খাবারকে খুব বেশি প্রমোট করব, ওই খাবারের দাম বেড়ে যার দরকার সে কিনতে পারবে, এটা হয় আর কি। আপনি যদি সম্ভব হয় প্রতিদিন 400 থেকে 500 মিলিগ্রাম ক্র্যানবেরি পাউডার, এইটা হালকা ঠান্ডা পানিতে গুলিয়ে 1 গ্লাস জুস প্রিপেয়ার করবেন। যদি আপনি পারেন এইটার সঙ্গে আপনি আরেকটু ডেটস অর পমিগ্রানেটস ইউজ করবেন। এটা আপনি প্রতিদিন বেলা 10টা থেকে 12টার মধ্যে এই সময়টা যদি নেন, আমার ধারণা এটা আপনার গাট হেলথকে ভালো রাখবে, অ্যান্ড আপনার যে সেরোটোনিন প্রোডাকশন অ্যান্ড আদার নিউরোট্রান্সমিটার প্রোডাকশন এইটাকে ভালো রাখবে। সো এইটা আপনি ফলো করতে পারেন, এটা আপনার জন্য কাজে লাগতে পারে। গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা প্রশ্ন আমার ক্ষেত্রে যেটা আমি প্রশ্ন করছি, ধরুন আমি 41 বছর, একজন 41 বছরের ছেলে যার মোটা দাগে তেমন কোনো শারীরিক রোগ নয়, বাট আমাদের বংশে মানে হার্টের রোগ আছে, স্ট্রোকের চান্স আছে, বংশে সিজোফ্রেনিয়াও আছে। সো আপনি তো আমার লাইফস্টাইল জানেন, আমি ফুটবল খেলি এবং হচ্ছে 7টা পর আমি খাই না। আমি কি সাপ্লিমেন্ট নিতে পারি ভাইয়া? আমি কি নেই আমি আপনাকে বলি। আমি জাস্ট সকালে আমি আধা বাটি পেঁপে খাই, আমার পেট যাতে ভালো থাকে। আমি 1 গ্রামের 2টা ফিশ অয়েল নেই, ট্রুমেগা যেটা, সো 2 গ্রাম ডেইলি নিচ্ছি। আর হচ্ছে জাস্ট 2টা রসুন খাই, হচ্ছে আপনার মধুতে ইয়ে করে। দ্যাটস অল দ্যাট আই ডু। এটা ছাড়া কি আমি আরো কিছু করতে পারি কিনা, এবং আমি কি কোনো কিছু ভুল করছি কিনা? ডেফিনেটলি আপনি আরো কিছু করতে পারেন। আপনাকে এখন পর্যন্ত আমি ভিজিবলি কোনো ভুল করতে দেখছি না আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি বলবো আপনি 2টা সাপ্লিমেন্টস আপনার জন্য খুব জরুরি। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, যেহেতু ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিজোফ্রেনিয়া আছে আপনি বলছেন। নাম্বার 2 ইজ ইফ পসিবল আপনি অবশ্যই নায়াসিন ইউজ করার একটা সম্ভাবনা বা সুযোগ আছে কিনা, স্কোপ আছে কিনা আপনি এটা দেখবেন। যদি থাকে আপনি এটা ইউজ করতে পারেন। এটা পার্টিকুলারলি আপনার জন্য, যারা এই ভিডিও দেখবেন তাদের কারোর জন্য আমি জেনারেলি রেকমেন্ড করছি না, বাট স্কোপ থাকতে পারে। নায়াসিন খেলে কি হতে পারে, মানে কি বেনিফিট পাবো? নায়াসিন খেলে সম্ভবত 2টা জায়গায় আপনি সাপোর্টেড হবেন। একটা হচ্ছে নায়াসিন আমাদের যে ব্রেইন এনার্জি মেটাবলিজম এটার জন্য খুব ভাইটাল, অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুব ভাইটাল। আপনি যেহেতু লং আওয়ার্স কাজ করেন, এইটা আপনার স্ট্রেস ম্যানেজমেন্টকে সাপোর্ট করবে। অ্যান্ড যেহেতু অ্যাসোসিয়েশন অফ স্কিজোফ্রেনিয়া আমরা বললাম, তো ওইটার ইনসিডেন্স যেন না ঘটে, প্রিভেন্টিভ। এখন এটা প্রমাণিত না আসলে, বাট সাধারণত জেনারেলি রিপোর্টেড অ্যাজ সেফ অ্যান্ড ইউজফুল।
আচ্ছা আচ্ছা ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আমি ইউজুয়ালি বা যতটুকু জানি যেটা অ্যাংজাইটিতে ভালো কাজ করে। এটা আমার যদি সিজোফ্রেনিয়া হিস্ট্রি থাকলেও ভাই সিজোফ্রেনিয়া খুব বেশি ফ্যামিলিতে রান করে না, আমি জাস্ট এটা মানে এমনি হিস্ট্রি শেয়ার জন্য বলেছি। বাট ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট দুইটা প্রশ্ন এখানে, একটা হলো যে এটা কি বাংলাদেশে পাওয়া যায়, কারণ আমরা যে ওষুধগুলো খাই এটা গ্লাইসিনেট না, এটা অক্সাইড সম্ভবত, হ্যাঁ অক্সাইড। আর সেকেন্ড হচ্ছে আপনার এটাতে কি অ্যাংজাইটি কমে নাকি ওভারঅল মেন্টাল হেলথের উপকার হয়? Magnesium glycinate works on umbrella of things. প্রথমত হচ্ছে আমাদের মেটাবলিজম ইমপ্রুভ করবে এটা, আমরা বেটার এটিপি প্রডিউস করতে পারবো, অ্যান্ড আমরা যে এটিপি আমাদের সব ধরনের ডিসিশন মেকিং এ এটিপি তো ইনভলভড, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে এইজ রিলেটেড যে অ্যাট্রফিগুলো হয়, তো এগুলোর জন্য দেখা যাচ্ছে এখন অ্যাডভান্স নিউট্রিশনে গ্রুপ অফ সাপ্লিমেন্টস আমরা ইউজ করি। এখন দেশের বাইরে আরো ওয়াইড রেঞ্জে তাদের সুযোগ আছে, দেশের মধ্যে আমাদের সুযোগ আসলে লিমিটেড। আমরা ওই ধরনের ল্যাব অ্যান্ড সাপ্লিমেন্টস দুইটার কোনোটাই আমাদের এখানে অ্যাভেলেবল না আসলে। তো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এইটা হচ্ছে সবচাইতে কম সাইড ইফেক্ট দিবে, লেক্সেটিভ ইফেক্টের কথা বলতেছি আমি, সবচাইতে কম লেক্সেটিভ ইফেক্ট দিবে, সবচাইতে বেশি ব্রেইন কুল রাখবে। অ্যান্ড যদি আপনার ব্রেইন কুল থাকে, আপনি যদি কম স্ট্রেসড ফিল করেন, অ্যাংজাইটি বাদ দিলেও ওভারঅল তো আপনার কর্টিসল লেভেল নর্মাল থাকলো, এন্ড লং টার্মে আপনার মেটাবলিজমের জন্য এটা একটা ভেরি পজিটিভ ইম্প্যাক্ট দিবে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ডেভেলপ করে থাকে ওইটাকে সাপোর্ট করবে, এন্ড মানে এটা মানে অনেকগুলো কাজ করে, খুবই ভালো একটা জিনিস। আমি এই জন্য যদি দুইটার নাম বলি, একটা হচ্ছে এটা। এই দুইটা কি ভাই বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু এইগুলো সব সময় পাওয়া যায় না। মানে আমরা পেশেন্টদের প্রায় যখন লিখে দিই, পেশেন্ট বলে এটা আমি পাচ্ছি না বা ক্রাইসিস ভেরি হাই। হ্যাঁ, ওকে গ্রেট। আচ্ছা ভাই, আমরা আলোচনার মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমাকে একটা প্রশ্ন বলবেন যে ধরেন একটা মানুষ ওজন কমাতে চায় এবং ভালো থাকতে চায় বা ফিট থাকতে চায়, তার জন্য ডায়েট এবং এক্সারসাইজ কোনটা বেশি জরুরি? হ্যাঁ, হতে পারে আমি জানি যে দুইটাই করা দরকার, বাট সে হয়তো দুইটা পারছে না, বা সে যে কোনো একটা দিয়ে শুরু করতে যাচ্ছে, এই দুইটার মধ্যে কোনটা বেশি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়? সেই মানুষটা নারী না পুরুষ? প্রথম কথা ধরেন আমি, ধরেন আপনি যদি হন, তাহলে আমি বলবো যে আপনার জন্য এক্সারসাইজ বেশি কাজ করবে। আচ্ছা, কারণ আপনি ওই যে ম্যাসিভ রকমের যে ফ্যাট হওয়ার ব্যাপারটা, বাট আমি এক্সারসাইজ করে যদি ধরেন ভাই 2 প্লেট কাচ্চি খাই প্রতিদিন, তাহলে কি আমার আমি কথা বলছি আর কি। এইখানে এক্সারসাইজকে আমরা যদি আরো একটু মানে ব্রড টার্মে বলি, আমাদের অ্যাক্টিভিটি লেভেল ওভারঅল, যেমন ধরেন আমরা সবাই এইটা নিয়ে আজকে বেশি কথা বলার ইচ্ছা ছিল, কোনোভাবে হয় নাই। আমরা সবাই কিন্তু ক্রনিক সিটিং করি, দিনে 6 থেকে 12 ঘন্টা বসে থাকি। তো এইটাকে আমি কিভাবে আসলে নিউট্রালাইজ করব, এইটা একটা ব্যাপার। সো এক্সারসাইজের সঙ্গে আমার যথেষ্ট মুভমেন্ট অ্যাড করার দরকার আছে। আপনার ফুটবল ইনশাল্লাহ এটাকে কভার করে ফেলবে। এখন যেটা প্র্যাকটিক্যাল সে ব্যাপারটা হচ্ছে, যত ভালো এক্সারসাইজ করেন আপনি একটা বাজে ডায়েটকে ওভারকাম করতে পারবেন না। হ্যাঁ, তো এখন বাজে ডায়েটকে ওভারকাম করতে পারবেন না, আমি বলছি আপনার ক্ষেত্রে এক্সারসাইজ বেশি ইম্পর্ট্যান্ট, বাট ডায়েটকে আপনি একদম বাদ দিয়ে দিবেন যে সেইটা না। আপনি একটা হেলদি ডায়েটে থাকেন যেটা আপনাকে স্যুট করে, আপনার মেটাবলিক প্রোফাইলকে স্যুট করে, অ্যান্ড আপনি এক্সারসাইজকে প্রায়োরিটাইজ করেন। কেন বলতেছি, বলার লজিকটা হচ্ছে এখানে মাসল ধরে রাখা। কারণ মেটাবলিজমের কোর তো আসলে মাসলস, আমি যদি ওইগুলো লুজ করে ফেলি দেন আর থাকে কি আসলে। রাইট। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন ভাইয়া, ডার্ক চকলেট আমি সাজেস্ট করে থাকি মাঝে মাঝে, স্পেশালি যেগুলো 70% কোকোয়া বেশি, এডিএসডি পেশেন্ট বা খুব হাইপার অ্যাক্টিভ পেশেন্টের ক্ষেত্রে, এটা কি ঠিক আছে নাকি আপনি আরো বেটার কিছু রেকমেন্ড করতেন? খুব অস্থির হাইপার অ্যাক্টিভ, ডেফিনেটলি আপনি এডিএসডি নাম শুনেছেন, সো এডিএসডি নিউট্রিশনের অ্যাসপেক্টে কিছু আপনি সাজেস্ট করতে পারেন কিনা? এখন এডিএইচডির ব্যাপারে তো অনেক কিছু ট্রাই করা হলো এখন পর্যন্ত, কনসিস্টেন্ট রেজাল্ট আসলে বেশিরভাগ সময় পাওয়া যায় না। আমি বলবো কেন পাওয়া যায় না, এটা নিয়ে আরো স্টাডি হওয়া দরকার। এখন কোকোয়া পাউডার এটা আসলে একটা অ্যামেজিং জিনিস, পার্টিকুলারলি যাদের শুধু এডিএইচডি না, মেন্টাল হেলথ ইস্যু সবার জন্যই। আমি দুইটা জিনিসের নাম বলতে চাই, কিন্তু দেশি যে প্রোডাক্টগুলো আমি বললাম যে একটা প্রবলেম আছে, আমাদেরকে এটা চিন্তা করতে হয় যে পার্টিকুলার কোনো খাবারের নাম বললে এটা দাম বাড়ায় দেওয়া হয় কিনা। কারণ আমরা বাদামের দাম কিন্তু প্রায় 300-400% বাড়তে দেখছি গত 7 বছরে। হ্যাঁ, তো বাংলাদেশি খাবারের মধ্যে আমি প্রায়োরিটাইজ করব, 1 নাম্বার হচ্ছে
এডিএইচডি, তো এক নম্বর আমরা প্রায়োরিটাইজ করব অয়েলি ফিশ, অল টাইপস অফ অয়েলি ফিশ। এটা সিগনিফিক্যান্টলি তার সিমটমস রিডিউস করবে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি প্রায়োরিটাইজ করি সেটা হচ্ছে রিপ্লেসিং সয়াবিন অ্যান্ড হুইট। ওকে, রিপ্লেসিং সয়াবিন এন্ড ওকে, লাইক ক্যান ইউ নেম আ ফিউ অয়েলি ফিশ লাইক স্যালমন আর কি আছে ভাইয়া? বাংলাদেশের জন্য আমরা বলি এক নম্বরে ইলিশের কথা আসবে। অ্যান্ড ইলিশের ফ্যাট এত ভালো, মানে এইটা একটা ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। আমাদের তো স্যালমন নাই ধরেন, হ্যাঁ, বা সামুদ্রিক মাছও তো চট্টগ্রাম বাদে আপনি কোথায় পাবেন আসলে। তো ইলিশ মাছটার ফ্যাট এইটা বাংলাদেশের যে এফসিটি, তারপর বাংলাদেশের ফিশারিজ, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি ফিশারিজ অ্যান্ড শেরে বাংলা কৃষি ফিশারিজ, ওরা স্টাডি করছে এটা নিয়ে। তো ফ্যাট অ্যানালাইসিস করা হয়েছে। ইলিশ মাছের ফ্যাট একটা মানে ভাইটামিনসের খনি, এবং এটা ডিএইচএ ইপিএ প্রোফাইল খুব ভালো। ইটস অলমোস্ট লাইক ওমেগা 3 সাপ্লিমেন্ট ইলিশ মাছের অয়েল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা একটা মাছকে খুব একটা পাত্তা দেই না আর কি এখন, কাতলা মাছের ফ্যাট অ্যামেজিং, অ্যামেজিং। তো এইটা একটা, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন এত হরমোন ইউজ করতেছি। আমি সেদিন একটা স্টাডি দেখলাম, প্রায় 88%, 87% মাছে হরমোন ইউজ করা হচ্ছে। 98% ব্যবসায়ী বলছে যে না, তারা ইউজ করে না। ওকে, তো বাট ওর ফ্যাটটা খুব ভালো আসলে। সবচেয়ে বাজে দুইটা ফ্যাটের কথা বলি, পাঙ্গাস আর তেলাপিয়া, হ্যাঁ, খুবই বাজে। ইলিশের ফ্যাট কিন্তু এত ভালো যেটা হার্ট ডিজিজকে ইভেন পজিটিভলি। বাজে মিন্স কি আপনার এটা খেলে ক্ষতি হতে পারে? ইয়েস, ইয়েস। আচ্ছা, কেন বলতেছি? ওমেগা 6 ওমেগা 3 রেশিওর জন্য। আচ্ছা, বাজে বলার মানে তো একটা ক্রাইটেরিয়া থাকা লাগবে, র্যান্ডমলি তো বলতে পারি না। আচ্ছা, গেল ওই দুইটা মাছ, ইলিশ আর কাতলা। এরপরে আমরা বলবো পোয়া মাছ, নদীতে যে পোয়া মাছ পাওয়া যায়, এই পোয়া মাছের ফ্যাটটা, পেটির ভিতর যে ফ্যাটটা থাকে সাদা, এইটাও খুব ভালো। সো এই তিনটাকে আমি প্রায়োরিটাইজ করবো এডিএইচডি পেশেন্টের ক্ষেত্রে। ওকে, গ্রেট। ভাইয়া, লাস্ট প্রশ্ন, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আজকে সময়টা আর নেই, আমাদের দুজনেরই কাজ আছে, বাট এটা দিয়ে শেষ করি আমরা ইনশাল্লাহ। যে ঘুমের জন্য একজন মানুষ ইনসমনিয়াক, হ্যাঁ, ঘুমাতে কষ্ট হয়, ঘুম ভেঙে যায় বা আসতে দেরি হয়, তার কি কি ডায়েটারি মডিফিকেশন তার কাজে লাগবে অ্যাপার্ট ফ্রম লাইক এক্সারসাইজ করা, ফোন কম দেখা, হ্যাঁ, মানে কি কি কম বা বেশি খেলে তার ঘুমাতে একটু সহজ হবে? প্রথম কথা হচ্ছে, ভালো ঘুমের জন্য সন্ধ্যার পর সুগার নেওয়া যাবে না, এবং বিকেল 4টার পর কফি বা চা খাওয়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে কি খাবে, তাহলে কি খেতে পারে? সেক্ষেত্রে আমি নাটসে প্রায়োরিটি দিব ভালো ঘুমের জন্য, নাটস অ্যান্ড সিডস। আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, নর্মাল ওয়েট হয়, পিসিওএস না থাকে, তাহলে একটা খুব ভালো ঘুম আনার মতো খাবার হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার পরে ঘুমায় গেছে দেখবেন মানুষ। আম হচ্ছে ট্রিপ্টোফ্যান রিচ, তো ওই জন্য ঘুমটা আসে। এটা কি শুধু আম খেলেই হবে না, আম দিয়ে দুধ মাখিয়ে খেতে হবে নাকি শুধু আম খেলেই হবে? আম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর এদিক থেকে আমরা যদি বলি যে বাদামগুলার ভেতরে, কিন্তু আপনি তো বললেন ভাইয়া, জাস্ট আমার বুঝার জন্য, যে সন্ধ্যার পরে কার্বোহাইড্রেট না খেতে, তাহলে আমে তো আপনার কার্বোহাইড্রেট মানে চিনি তো যাচ্ছে, একটু মিষ্টি না জিনিসটা, বাট এটা একটু মিষ্টি যাচ্ছে, সে এটা বিকালে খেয়ে ফেলতে পারে, বিকালে খাবে। সো মানে টাইমটা সমস্যা না, টাইমটা আমি বলতেছি যে টাইমটাই আসলে প্রধান সমস্যা। মানে আমাদের সিটি লাইফে যেটা আমরা করি, ধরেন আমি ভাবছি আমি ডায়েট করবো, ওকে, আমি সকালে খাবো না, ব্রেকফাস্ট দেরিতে করবো, হ্যাঁ, তো একটা চা খেয়ে বের হয়ে গেছি, দুপুরে আমি একটা যেন লাঞ্চ করছি, তাড়াহুড়োর মধ্যে খাচ্ছি, এই পুরো ক্ষুধাটা লাগে রাত্রেবেলা রাক্ষসের মতো খায় অনেক মানুষ, এবং এদের মধ্যে দেখবে যে মাস কম, বেলিটা বড়, উইচ ইজ মোর রিস্কি। তারপর যেটা বলছিলাম যে বাদামের ভিতর কোন দুইটা পার্টিকুলারলি আমি বলবো, অ্যালমন্ড এবং হচ্ছে ক্যাশনাট, এই দুইটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। পিনাট ইজ নট ব্যাড, কিন্তু পিনাটে অনেকের অ্যালার্জি থাকে। আচ্ছা, গেল ওই দুইটা নাটস। ঘুমের জন্য আর একটা জিনিস খুব ভালো হতে পারে, সেটা হচ্ছে কারো যদি রেগুলার বেরিজ জাতীয় ফল খাওয়ার অভ্যাস থাকে। এখন বাংলাদেশে আমরা যদি এক্সোজেনাস বেরিজগুলোর কথা বলি, ওগুলো তো অনেক দামি, সামনে জামের সিজন আসতেছে, বাংলাদেশে জাম মোটামুটি কিন্তু কম দামি আসলে। সো যাদের ঘুমের সমস্যা আছে, এইটা কিন্তু সন্ধ্যার পরেও খাওয়া যায়, মানে ইনসুলিন স্পাইক খুব কম দেয়। এবং জামের বিচি কখনো ফেলে দেওয়া উচিত না, জামের বিচিকে আপনার শুকনা করে পিষে ফেলা উচিত। আপনি যদি প্রতিদিন সকালে অল্প একটু করে গুলিয়ে খান পানির সঙ্গে, এটা কিন্তু আপনার দিনভর ব্লাড সুগারকে সাপোর্ট দিবে, স্টেডি রাখবে। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে যদি কিছু খেতে চান, জামের কথা বললাম, আরেকটা খাবারের কথা বলবো, সুপার ফুড করল্লা।
কেন বললাম, পৃথিবীতে ব্লাড সুগার সাপোর্টের এমন কোনো সাপ্লিমেন্ট আপনি পাবেন না যেটার মধ্যে একটু করলা নেই, মানে প্রায় সবগুলাতে এমন কোন সাপ্লিমেন্ট পাবেন না, এটা বলা আমার ঠিক কিনা আমি জানি না, আর বেশিরভাগই বাট আছে। আমি যা দেখছি সবগুলোর মধ্যে আছে করলা, এটা দেওয়া হয়। তো Okay, great. এটা একটা খুব ভালো খাবার। গ্রেট, অনেক কিছু জানলাম মাশাআল্লাহ ভাই। যেটা বললাম, প্রশ্ন তো শেষ হচ্ছে না, বাট ইনশাল্লাহ এটাই শেষ প্রশ্ন। সেটা হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং কতটুক করাটা আসলে হেলদি, কতটুক মানে অ্যাটলিস্ট করা উচিত, এবং এটার সাথে অনেকে বলে যে ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলায় শিখেছি যে সকালে খাওয়াটা বেশি খাবে, দুপুরে একটু কম এবং রাতে আরো কম। এটা কি ইজ ইট দ্য বেস্ট ওয়ে, নাকি আমি ব্রেকফাস্ট স্কিপ করলে কোনো সমস্যা আছে? এক নম্বর ব্যাপার হচ্ছে যে পুরো ব্যাপারটা ডিপেন্ড করে পার্সনসের উপরে। সো এক ব্যক্তিগত পরামর্শ আরেকজনের ক্ষেত্রে নাই খাটতে পারে। এখন আমি জেনারেল পপুলেশনের জন্য বলি, যারা নর্মাল ওয়েট তাদের জন্য সকালে একটু বেশি বা একটু হেভি খাওয়া, দুপুরে তার চেয়ে একটু কম খাওয়া এবং রাতে একদম কম খাওয়া, এটা ভালো অ্যাডভাইস ওভারঅল জেনারেল পপুলেশনের জন্য। ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু জেনারেল পপুলেশনের জন্য আসলে ঠিক না। কেন বললাম, ক্লিনিক্যালি যদি আমরা থেরাপিউটিক ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা বলি, দ্যাটস বিয়ন্ড 18 আওয়ার্স। হ্যাঁ, তো আপনার ওয়েট নর্মাল, আপনার বডি কম্পোজিশন নর্মাল, আপনি এটা করে কি করবেন? হ্যাঁ, এটা মাঝে মাঝে করতে পারে, জি, অসুবিধা নেই, বাট রেগুলারলি না। এখন যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং যাদের জন্য ইসেনশিয়াল, লাইক দেয়ার ওভার ওয়েট, দেয়ার বডি ফ্যাট পার্সেন্টেজ 25%-এর বেশি, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 35%-এর বেশি, তারা ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি করে, ইটস অ্যামেজিং। আলহামদুলিল্লাহ, আমরা এত ভালো রেজাল্ট পাইছি, এটা বলার মতো না। আমি মনে করি এটা নিয়েও আরসিটি হওয়া উচিত। কেন? আমি বিতর্ক করতে করতে ক্লান্ত, মানুষকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত, কোনো কথা নেই, আপনি আরসিটিতে আসেন, দেখেন কি হয়। গ্রেট, সজল ভাই অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আরেকদিন বসবো, আর অনেক কিছু জানার শিখার আছে আমাদের সবারই। এবং আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার খুবই ভালো লাগে এগুলো নিয়ে কথা বলতে, এবং কথা শুরু করলে আসলে শেষই হয় না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার শোতে এসেছেন। ইনশাল্লাহ পরে আবার একদিন কথা হবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যেন আপনি আরো অনেক লার্জ স্কেল ইনশাল্লাহ কাজ করতে পারেন। দোয়া রাখবেন।